আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা আশা করি অনেক ভালো আছো। আমরা লেকচার 5-এ চলে আসছি। লেকচার 4-এ আমরা উপাংশের সূত্র পড়েছিলাম। অবশ্যই আজকের ক্লাসটার জন্য তার পূর্বের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তুমি পূর্বের ক্লাসগুলো দেখলেই বলতে পারবা। ঠিক আছে, আসো আমরা উপাংশের সূত্র কি পড়েছিলাম। আমরা আসলে উপাংশের সূত্রে পড়েছিলাম হচ্ছে লব্ধিকে কিভাবে বিভাজন করা হয়। একটা লব্ধিকে তুমি বিভিন্ন ভেক্টরে বিভাজন করতে পারবা, ওই ভেক্টরগুলোকে উপাংশ বলি। ধরে নাও এটা ছিল একটা ভেক্টর আর তাকে আমরা আলফা কোণে একটা ভেক্টরে বিভাজন করছি পি, আরেকটা ভেক্টর বিভাজন করেছি কিউ। ঠিক আবার আরেকটা করেছিলাম হচ্ছে লম্ব উপাংশ, এটাও আর এখানে লব্ধি আর কে একটা ভেক্টর বিভাজন করা হয়েছে পি, আরেকটি ভেক্টরে বিভাজন করা হয়েছে তার নাম হচ্ছে কিউ। এবং দুইটার মধ্যে তফাৎ হচ্ছে এখানের মধ্যে আলফা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এখানের মধ্যে আলফার মানটা মাপতে হলে তোমাকে কোনো চাঁদা ব্যবহার করতে হবে বা আলফার মানটা দিয়ে দিবে। বাট লম্ব উপাংশের সুবিধা হচ্ছে আলফার মান আগে থেকেই জানা হয়ে যায়, অর্থাৎ আলফার মানটা আমরা চিত্র দেখলেই বলতে পারি এটা 90 ডিগ্রি। তাই পি কিউ কে এখানে বলা হয় লম্ব উপাংশ। আসো আমরা এটা দেখলাম যে আলফা কোণে উপাংশ। তো আমরা এটা যদি এই কোণটা যদি আলফা হয় তাহলে লব্ধি আর পি এর সাথে কোণ উৎপন্ন করো থিটা, আর কিউর সাথে কোণ উৎপন্ন করতো পিটা। আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। তাহলে আমরা সূত্রটা কি পড়েছিলাম বলো? পি ইকুয়াল টু আর সাইন, বলো পি কার সাথে? থিটার সাথে। তাহলে এখানে আমি কোণ লিখবো বিটা সাইন আলফা। আর কিউ কি? কিউ ইকুয়াল টু আর সাইন, বলো তো কিউ কার সাথে? বিটার সাথে না? তাহলে আমরা এখানে লিখবো থিটা। এখানে আমরা এটা প্রমাণ করে দিছিলাম, তাই না? আর এখানের মধ্যে ধরে নাও লব্ধি আর কে পি এর সাথে থিটা ধরে নেওয়া হলে তাহলে পি ইকুয়াল টু লিখবো আর কস থিটা। মনে আছে যার সাথে থিটা সে কস, আমরা গত ক্লাসে প্রমাণ করছিলাম। আর কি ইকুয়াল টু আর সাইন থিটা, যার সাথে থিটা নাই সে হচ্ছে সাইন। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে তুমি এই ব্যাপারগুলো তুমি পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজের যে ফর্মুলা, ও যে cos θ ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, sin θ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, এবং করেও করতে পারবা, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আর যাই হোক এই পিটাকে আমরা বলি হচ্ছে অনুভূমিক উপাংশ, যেহেতু পি এর সাথে থিটা ধরছি। আর যেটা আমাদের থিটা নাই তাকে আমরা বলি উলম্ব উপাংশ। আসো এই কনসেপ্টগুলো আমরা এই কনসেপ্টগুলোর সাহায্যে আমরা কিছু ম্যাথ করবো, রাইট? আচ্ছা, গত ক্লাসে একটা ম্যাথ দিয়েছিলাম যে বাট এটা চিত্র দিই নাই, তাই দুঃখিত। আসো তোমরা আসলে করতে পারো না আমি জানি, যে একটি দড়ির দুই প্রান্ত দুইটি দেওয়ালে চিত্র অনুযায়ী লাগানো হলো। আসলে দুইটা দেওয়াল আঁকো, দুইটা দেওয়াল, একটা দেওয়াল আঁকলাম, ঠিক আছে, এখানে একটা দেওয়াল আঁকলাম, ঠিক আছে, আঁকলাম। এবার বললো একটা দড়ির দুইটা প্রান্ত দুই দেওয়ালে লাগানো আছে চিত্র অনুযায়ী। চিত্রটা একটু দেখি আমি, এখানে আসো আরেকটা এখানে লাগালাম, ঠিক আছে, একসাথে একদম সমানভাবে লাগানো আছে, ঠিক আছে। এই এবার বললো দড়ির ঠিক মধ্যবিন্দুতে 5 কেজি করে একটি ভর ঝুলে দেওয়া হলো, ঠিক মধ্যবিন্দুতে, এই দড়ির মধ্যবিন্দুতে। অর্থাৎ দড়িটা ছিল সোজা, দড়িটা ছিল এরকম সোজা। যখন তুমি মধ্যবিন্দুতে কি লাগাইছো, ভর লাগাইছো, দড়িটা এরকম কাত হয়ে গেল ধরে নাও, ঠিক আছে। এই এবার বস্তুর ভর কত? এটা বললো হচ্ছে 0.5 কেজি, 0.5 কেজি। ক্লিয়ার? খুব ক্লিয়ার। এবার খেয়াল করো, তোমাকে প্রশ্নে কি চাইছে? ভর জুড়ে দেওয়া হলে সুতাটির টান কত? তার মানে এই সুতার টান বের করতে বলছে টি, অথবা এটা এই টান বের করতে বলছে টি। সোজা কথা, সুতার টান কত? দেখো এই ম্যাথটা হচ্ছে তার আগের ম্যাথে, অর্থাৎ গত ক্লাসে যে ম্যাথটা করেছিলাম লাস্টে, পরপর দুইটা ম্যাথ করেছিলাম, ওই দুইটা ম্যাথ প্রায় সেম। খেয়াল করো ভালো করে একটু দেখো, যে হচ্ছে এই যে এই বরাবর না কি একটা বল প্রয়োগ হচ্ছে, সেটা কত? টি। এই টিটাকে ভাইয়া দুইটা অংশে ভাগ করব, ঠিক আছে, দুইটা অংশে ভাগ করব। এই টি দেখো, তাহলে এই টিকে দুইটা অংশে ভাগ করলাম, একটা টি আর একটা হচ্ছে এভাবে। আবার ওই পাশে আরেকটা টি আছে, এই পাশে আরেকটা টি আছে, এই টিটাকে দুই পাশে ভাগ, মানে এই টিটাকে দুইটা অংশে ভাগ করলাম, এদিকে আরেকটা এদিকে, তার মানে দুইটা অংশে ভাগ করলাম।
তাহলে ফার্স্ট টিটাকে যখন ভাগ করলাম তোমাকে অবশ্যই মনে রাখবা তোমাকে কোণ দিয়ে দেওয়া হবে। কোণ দিয়ে দেওয়া হবে, মনে করো এই কোণটা দিয়ে দেওয়া হলো থিটা। এটা যদি থিটা হয়, এটা থিটা। আমার কথা বুঝতে পারছো? আবার এই কোণটা তোমাকে দিয়ে দিবে, এটা থিটা হলে এটা থিটা। তাহলে বলো তো ভাইয়া, এটা হচ্ছে মনে করো টি, টি এর দুইটা উপাংশ ভাগ করছি, একটা উপাংশ ভাগ করছি। তাহলে এটা হচ্ছে কি, তোমাকে কোণ দেওয়া হয়েছে এটা থিটা, তার মানে এটা কি টি কস থিটা, আর এই উপাংশকে আমি বলবো কি টি সাইন থিটা। তার মানে লিখে ফেলি আমি, চলো। তাহলে এ বরাবর যে উপাংশটা আসছে, এ বরাবর যে উপাংশটা আসছে, এটাকে আমি লিখলাম মনে করো টি, দেখো তো যেহেতু ওর সাথে কোণ নাই, টি সাইন থিটা। আর যেহেতু ওর সাথে কোণ আছে, এই টি এর এ বরাবর একটা উপাংশ আছে, ওটাকে আমি লিখলাম টি কস থিটা। ঠিক একইভাবে এই বরাবর একটা টান আছে, এই টানটাও দুই ভাগে ভাগ করছে, একটা এই পাশে আর একটা পাশে। যেহেতু এই কোণটা দেওয়ালের সাথে থিটা, তাহলে একান্তর কোণ হিসেবে এটাও থিটা, দ্যাট মিনস এটা থিটা। তার মানে ওর নাম কি হবে? ওর নাম হবে টি কস থিটা, আর ও হবে টি সাইন থিটা। দ্যাট মিনস আমি তাহলে এ বরাবর কি লিখতে পারি? টি কস থিটা। আর এ বরাবর লিখতে পারি, সরি, এ বরাবর লিখতে পারি টি সাইন থিটা, যা যেহেতু কোণ নাই, আমি উপরের দিকে লিখতে পারি টি কস থিটা। তাহলে খুব খেয়াল করো, ঊর্ধ্বমুখী হয়ে কয়টা বল কাজ করলো? ঊর্ধ্বমুখী হয়ে কয়টা বল কাজ করলো? ঊর্ধ্বমুখী হয়ে কিন্তু দুইটা বল কাজ করছে, টি কস থিটা, টি কস থিটা। তাহলে ঊর্ধ্বমুখী মোট বল কত বলো তো? তাহলে বলো ভাইয়াকে, ঊর্ধ্বমুখী মোট বল বা মোট টান বলতে পারো, মোট বল বলতে পারো, বা মোট টান। টান এক প্রকার বল, মনে রাখবা। একটা টি কস থিটা, একটা টি কস থিটা, দুইটা মিলে হয় কত? 2t cos থিটা। আমার কথা বুঝতে পারছো? এবার ভাইয়াকে বলো, এ বরাবর কাজ করতেছে টি সাইন থিটা, এ বরাবর কাজ করতেছে টি সাইন থিটা, এবং দুইটার মানই সেম। দুইটার মান যদি সেম হয়, তাহলে বলো এটার মান অপোজিটে থাকার কারণে একটা আরেকটা কি করে দিবে? ডিসমিস করে দিবে, যেহেতু দুইটা বল সমান। তাহলে এই বরাবর আর এই বরাবর কি ক্রিয়া প্রতিক্রিয়া বল, দুইটা একজন আরেকজন কি করে দিবে? ডিসমিস করে দিবে। তো এই বরাবর বলগুলো কাটাকাটি। তার মানে এবার বলো, বস্তুকে উপরের দিকে টেনে রাখছে কে? 2t cos থিটা। এবার বস্তুর আবার কি নিম্নমুখী একটা বল আছে, এটা তো বস্তুর নিম্নমুখী একটা বল আছে, যেহেতু বস্তুর ভর হচ্ছে m, নিম্নমুখী বল কত? mg, তাই না? তার মানে আমি লিখতে পারি নিম্নমুখী, হ্যাঁ, নিম্নমুখী বল কত? mg। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? বস্তুর নিচেও পড়তেছে না, যেহেতু সুতা আটকে রাখছে, আবার সুতার টান এত বেশি না যে বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে বস্তুটা একদম সাম্য অবস্থায় আছে। দ্যাট মিনস ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ এই দুইজনের মোট বল এবং এমজি দুইটা সমান। ঠিক আছে? যেহেতু বস্তু সাম্য অবস্থা মানে ওই জায়গায় আছে, ওখান থেকে স্থান ত্যাগ করতেছে না। ঠিক আছে, অবস্থায়। সুতরাং আমি লিখতে পারি কি বলো? 2t cos থিটা, মানে ঊর্ধ্বমুখী বল ইকুয়াল টু নিম্নমুখী বল। তোমাকে কি বের করতে বলছে? টি বের করতে বলছে। তাহলে লিখো টি ইকুয়াল টু mg 2 cos থিটা। তাহলে m কত? 0.5 কেজি। জি কত? জি হচ্ছে 9.8, আর টি কত রে? স্যার টি তো না, 2 তো cos। ধরে নাও থিটা তোমাকে বলে দিল 30 ডিগ্রি। আমি আসলে এখানে বলিনি, চিত্রটা দেওয়া হয়নি, তাই থিটা বলে দিল 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে 30 ডিগ্রি হলে কি হয় বলো তো বাবা? আসো, 0.5 ইন্টু 9.8, ঠিক আছে, নিচে হবে কি 2 ইন্টু cos 30। তাহলে কত আসে? আসে হচ্ছে সুতার টান আসে 2.83 নিউটন। এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা বিষয়টা আশা করি বুঝতে পারছো। আসো, এটা যদি বুঝো, ক্লিয়ার। তো এই টাইপের ম্যাথ আসলে তুমি আশা করি আটকাবা না। এবার আসো উপাংশের ব্যবহার।
ঠিক আছে, আমি যদি একটু বলি, আমরা যে পড়লাম উপাংশ, উপাংশের কয়েকটি ব্যবহার আছে। উপাংশের ব্যবহার আমরা কয়টা ক্ষেত্রে দেখব দেখি। তোমাদের বইয়ে অনুসারে কয়টা ক্ষেত্র আছে সেটা একটু ভাইয়া বলি। এক নাম্বারটা হচ্ছে লন রোলার, টানা বা ঠেলা। লন রোলার, টানা বা ঠেলা, ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে নৌকার গুণ টানা, নৌকার গুণ টানা। তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে কি, এক নাম্বার লন রোলার টানা বা ঠেলা, দুই নাম্বার নৌকার গুণ টানা, তিন নাম্বার হচ্ছে পাখির উড়া, চার নাম্বার হচ্ছে সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া, ঠিক আছে। এই চারটা ক্ষেত্রে আমরা আজকে উপাংশের ব্যবহার দেখব, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ক, খ, এমসিকিউ, অ্যাডমিশন কোশ্চেন, হ্যাঁ, অ্যাডমিশন কোশ্চেন। আসো, ক্লিয়ার? আসো, এবার হচ্ছে আমরা শুরু করি। প্রথমে উপাংশের প্রথমে হচ্ছে লন রোলার, ঠেলা অপেক্ষা টানা সহজ। সোজা কথা, আমরা আমাদের প্রথম ব্যবহারটা ছিল লন রোলার, তাই না? লন রোলার। তো লন রোলার যদি পড়াতে যাই, লন রোলার একটু সুন্দর করে বলতে হবে, ঠিক আছে। লন রোলার। তোমাকে আমি একটা ছোট্ট একটা টাস্ক দিই। তুমি লন রোলার এই কথাটা খুব ফাস্ট বলার ট্রাই করো, মানে কয়েকবার 15-20 বার বলার ট্রাই করো। চলো আমার মতো ট্রাই করো, রেডি? ঠিক আছে। লন রোলার, 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 লন রোলার। মানে দ্রুত আমার মতো, ওই যে পাখি পাকা পেঁপে খাই, আমরা দ্রুত বলার চেষ্টা করি না, পাখি পাকা পেঁপে খাই, পাখি পাকা পেঁপে খাই, হয়ে যাচ্ছে। তো এবার তুমি বলার ট্রাই করো, লন রোলার, লন রোলার, লন রোলার, লন লল হয়ে যাবে, বুঝছো? আসো, জাস্ট ফান। আসো, লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, এখানে উপাংশের ব্যবহার। আগে একটু দেখে আসি লন রোলার কি জিনিস। এই যে তুমি দেখো, এই জিনিসটা লন রোলার ঠেলবো আর টানবো। আমার কথা বুঝতে পারছো? তাহলে দেখো, এই লন রোলার কাজ কি? ওই যে তোমরা দেখো না, অনেক সময় ক্রিকেট খেলার পিচের মধ্যে পিচ কি করতে যায় বলো? পিচ সমান করার জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন মাঠের পিচ সমান করার জন্য এই ভারী বস্তুটা, এই রোলারটা ইউজ করা হয়, ঠিক আছে। তো এই রোলারটা অনেক ভারী হয়, তো এটাকে আমরা একবার ঠেলবো একবার টানবো। এখানে উপাংশের ব্যবহারটা দেখবো, এবং এই উপাংশের ব্যবহারের মধ্যে আমরা ব্যাখ্যা করব এটা ঠেললে সুবিধা হবে নাকি টানলে সুবিধা হবে। তাহলে প্রথমে দেখো, লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, এই কথাটা কেন বলছে? তাহলে এই কথাটা বোঝার আগে প্রথমে আমরা দেখবো হচ্ছে ঠেলা। দেখি ভাইয়া, একটু কয়েকটা ফিগার আঁকার ট্রাই করি। ওকে, আসো, তাহলে বুঝতে পারবা কেন এটা ঠেলা অপেক্ষা টানা সহজ, ঠিক আছে। আসো, এটা হচ্ছে ঠিক আছে, আমি একটু চিত্রটা আঁকি, ঠিক আছে। এই যে একটা রোলার, এটা আমি এক পাশ দেখাচ্ছি, আসলে এটা হচ্ছে এটা, হ্যাঁ, আমি জাস্ট একটা পাশ দেখাচ্ছি। ওকে, গেল। একটু যদি বলি, এটা হচ্ছে একটা রোলার। ওকে, রোলারটা দুইটাই চিন্তা করে ফেলি, একবার ঠেলবো একবার টানবো না। আচ্ছা,
তাহলে এই জিনিসটা আমাদের এই জায়গায় হবে এখন। একটু ভাইয়া আঁকি। দুইটা রোলার আঁকতেছি, ঠিক আছে? ফার্স্ট আঁকতেছি। রোলারটা একটু সুন্দর করে আঁকতে হবে, না তোমরা বুঝবা কিভাবে বলো? আমাদের বোঝার জন্য তো সবকিছু, তাই না? রোলার, এটাকে আমরা একবার ঠেলবো। আচ্ছা চলো ঠেলি। ঠেলার জন্য বস্তুটাকে, রোলারটাকে, এটা হচ্ছে রোলারের হাতল, এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে রোলারের হাতল, এটা হচ্ছে গোল চাকাটা। তাহলে আসলে বস্তুটাকে আমি এই বরাবর একটা ফোর্স দিব। কি দিলাম? এফ বল দিলাম। কি দিলাম? এফ বল। এই এফ বলটা দুইটা অংশে ভাগ করবো। কয়টা অংশে ভাগ করবো? দুইটা অংশে ভাগ করবো। একটা অংশ দেখো, যেহেতু বলটা কাত করে আছে, আমরা দুইটা অংশে ভাগ করবো, ঠিক আছে? এই খুব খেয়াল করে, এটা যদি এফ বল হয়, ওকে, আমি ধরে নিই এই কোণটাকে থিটা ধরে নিই, এই বলটাকে দুইটা অংশে ভাগ করতেছি। ধরে নাও একটা এফ এক্স অক্ষ বরাবর বের করবো, একটা এফ ওয়াই অক্ষ বরাবর বের করবো। এটাকে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। প্রথমে আমরা কি ঠেলতেছি, প্রথমে ধরেন আমি লিখে দিই ঠেলা, ঠিক আছে? তো ঠেললে কি হচ্ছে? ঠেললে দেখা যাচ্ছে এফ বল প্রয়োগ করছে হাতলের উপর, বলটা দুইটা অংশে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে কি এফ ওয়াই, ঠিক আছে? ওকে, তো হচ্ছে এই বলটা দুটো অংশে ভাগ হলো। আমি তাহলে খুব ইজিলি বলতে পারি, লম্ব অংশে ভাগ করলাম, এফ এক্স কে বলবো আমি কি এফ কস থিটা, বললাম ওই যে যার সাথে থিটা আছে সে কস, আর যার সাথে থিটা নেই সে সাইন, এফ সাইন থিটা। বুঝছো? তার মানে তুমি যে বলটা দিচ্ছ ওই বলটা দুইটা অংশে ভাগ করছে, একটা অংশ এই বরাবর কাজ করছে আর একটা অংশ এই বরাবর কাজ করছে। তাহলে কোন অংশ, এই দেখো কোন অংশ এই বরাবর কাজ করে? এফ কস থিটা। মনে রাখবে এই এফ কস থিটার কাজ কি জানো? এই রোলারটা যে তোমার বলের সামনে যাচ্ছে, এই সামনে যাওয়ার জন্য দায়ী হচ্ছে এই উপাংশটা। তার মানে রোলারটা সামনে যাওয়ার জন্য দায়ী এফ কস থিটা। তার মানে আমি বলতে পারি কি এফ কস থিটার কাজ হচ্ছে, মনে রাখবে এফ কস থিটার কাজ হচ্ছে রোলারকে সামনে নিয়ে যেতে দায়ী। রোলারটি সামনে যেতে দায়ী। বুঝছো? সামনে যেতে দায়ী। এবার একটু খেয়াল করো, এখন তো ঠেলা, এবার হচ্ছে কি ঠেলা ও দায়ী। দায়ী বানানটা মনে হয়তো একটু ভুল লিখছি, কোনো প্রবলেম নেই, বাংলা ভাষা তো ভুল হইতেই পারে, প্রবলেম নেই। এই এবার এবার আসো দেখি এফ সাইন থিটা কি করে? নিম্নমুখী বল প্রয়োগ করে। ওকে, আচ্ছা এবার দেখো, তুমি জানো রোলার, এই রোলার গুলা নর্মাল রোলার না, এগুলো হচ্ছে 100 200 300 কেজি হইতে পারে, একটু ভারী রোলার, ঠিক আছে? 500 কেজি হইতে পারে, 1000 কেজি হইতে পারে। রাস্তায় পিচ ঢালার সময় যে রোলার, ওই টাইপের রোলার। বাট এগুলো হচ্ছে হ্যান্ডেল চালিত, মানে হাতল চালিত, মানে মানুষ চালাবে, ঠিক আছে? তাহলে এগুলো অনেক ভারী হওয়াতে এদের একটা নিম্নমুখী একটা বল থাকে। যদি রোলারের ভর যদি এম হয়, তাহলে নিম্নমুখী বল কত? এমজি। ও অনেক বেশি ভারী হয়, এটাকে সামনে নিয়ে যাওয়া অনেক কষ্ট। এই ওকে, এবার দেখো আমরা এখন টানবো। এতক্ষণ আমরা ঠেলছি, এই এতক্ষণ আমরা কি করলাম? এতক্ষণ আমরা ঠেলছি, তাই না ভাইয়া? এখন আমরা টানবো। আসো টানো, এ বরাবর টানবো, ঠিক আছে? রোলারটাকে এই বরাবর টানবো। এই কত বলে টানলাম? এফ বলে টানলাম। এই এফ বলটাকে আমরা কি করব? দুইটা অংশে ভাগ করব। চলো দুইটা অংশে ভাগ করি। একটা অংশ হচ্ছে এই বরাবর, আরেকটা অংশ হচ্ছে এই বরাবর, ঠিক আছে? এবার আমি কোণ ধরে নিই, এটাকে থিটা ধরে নিই, তাহলে ওকে বলবো আমি এফ কস থিটা। যেহেতু এটা এক্স অক্ষ বরাবর চিন্তা করছি, এটাকে আমি এফ এক্স বলতে পারি। আর যেহেতু এটা এফ ওয়াই অক্ষ বরাবর চিন্তা করছি, তাই আমি এটা এফ ওয়াই বলতে পারি, এফ সাইন থিটা। তোমার কাছে প্রশ্ন আসতে পারে, স্যার আচ্ছা থিটা কি ওর সাথে ধরলে সমস্যা কোথায়? আসলে থিটা ওর সাথে ধরলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা না ভূমির সাথে এই কোণটা বের করা বেশি সোজা, যার কারণে আমি ভূমির সাথে কোণটা হিসাব করে ধরছি, ঠিক আছে? কিন্তু তুমি এটা ধরলে কোনো প্রবলেম হইতো না, তখন এটা হয়ে যেত এফ কস থিটা। বাট আমি যেহেতু ভূমির সাথে হিসাব করে ধরছি,
এটাও ভূমির সাথে হিসাব করে ধরছি, তাই এটা থিটা এভাবে হিসাব করা সুবিধাজনক। এবং এই বরাবর এফ এক্স কস থিটা, আর এটা এফ সাইন থিটা, এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা, এফ ওয়াই ইকুয়াল টু এফ সাইন থিটা। তো টানার সময় এদিকে এফ এক্স এদিকে এফ ওয়াই, এখানেও সেম, যখন তুমি টানতেছো রোলার কিন্তু সামনে যাচ্ছে, তাহলে এই সামনে যাওয়ার জন্য দায়ী কে? সামনে যাওয়ার জন্য দায়ী কিন্তু এফ কস। তার মানে উভয় ক্ষেত্রে এফ কস হচ্ছে কি, রোলারটি সামনে যাওয়ার জন্য দায়ী। রোলার সামনে যায় তাহলে কার জন্য? এফ কস থিটার জন্য। এবার কথা হচ্ছে দুই ক্ষেত্রে সামনে যায়, কিন্তু এক ক্ষেত্রে কষ্ট আর এক ক্ষেত্রে সহজ, সেটা একটু দেখবো। তুমি এবার আসো কমন সেন্স কাজে লাগাও। আসো বলো, এখানে বল কাজ করছে নিম্নমুখী এমজি, এটাকে আমি ডাব্লিউ ধরি, ঠিক সেম ওরও কিন্তু একটা কি কাজ করবে, নিম্নমুখী বল আছে, ওজন না, ডাব্লিউ ইকুয়াল টু এমজি, যেহেতু ওর ওজন তো ফিক্সড, যেহেতু এটা অনেক ভারী, ও তো ভর যেহেতু আছে তার ওজন থাকবে। আমরা একটা কাজ করব, এখন দেখব এই অঞ্চলগুলোর মধ্যে প্রথমে দেখব ঠেলার ক্ষেত্রে, এটা তো টানার ক্ষেত্রে, তাই না? এখানে তুমি কি করছো? টানছো, টানা। তো ঠেলার ক্ষেত্রে একটু দেখি আমাদের নিম্নমুখী মোট বল কত, নিম্নমুখী মোট বল কত। দেখি নিম্নমুখী মোট বল হচ্ছে, দেখো এখানে নিচের দিকে কয়টা বল কাজ করতেছে। দেখো তোমার বলের, তোমার এফ বলের এফ ওয়াই ইকুয়াল টু এফ সাইন থিটা নিচে কাজ করতেছে, এবং এখানে আরো একটা বল নিচে কাজ করতেছে, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। তাহলে বলতো নিম্নমুখী বল কত বলতো? তাহলে নিম্নমুখী বল আমি বলতে পারি ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। বুঝতে পারছো? নিম্নমুখী বল ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। ক্লিয়ার? এই এটাকে আমরা আপাত ওজনও বলতে পারি। আপাত ওজন মানে কি? প্রকৃত ওজন হচ্ছে ডাব্লিউ। যখন তোমার এফ সাইন থিটা নিম্নমুখী তৈরি হচ্ছে, তখন বলো বস্তুর ওজন একটু বেড়ে যাচ্ছে না? তো এটাকে বলা হয় আপাত ওজন। কি বলা যায়? এটাকে তুমি আপাত ওজন বলতে পারো। কি ওজন? আপাত ওজন বলতে পারো। এবার একটু খেয়াল করো, এর ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রে নিম্নমুখী মোট বল কত? নিম্নমুখী মোট বল কত? তাহলে তুমি কি বলবা? নিচে কাজ করতেছে ডাব্লিউ, কিন্তু নিচের দিকে কি এফ ওয়াই কাজ করতেছে না? এফ ওয়াই উপর দিয়ে কাজ করতেছে, এফ ওয়াই উপর দিয়ে কাজ করতেছে। তাহলে বলো দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে থাকে, যোগ হয় না বিয়োগ হয়? বিয়োগ হয়। বা এটা বলতে পারো ডাব্লিউ কাজ করতেছে নিচের দিকে, কিন্তু এফ ওয়াই কি করছে? ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ডাব্লিউ এর মানটা একটু কি করে ফেলতেছে? হ্রাস করে ফেলতেছে। আমরা এখানে লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এফ ওয়াই। এফ ওয়াই মানে কি? এফ সাইন থিটা। তার মানে তুমি ঠেলার ক্ষেত্রে হয়ে যায় ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা, আর টানার ক্ষেত্রে হয়ে যায় ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তোমরা বিষয়টা বুঝতে পারছো? তাহলে এটাকেও আমি সেম আপাত ওজন বলতে পারি। কি ওজন বলতে পারি? আপাত ওজন। এখন বলো কোন ওজনটা একটু বেশি, কোন ওজনটা একটু কম? তাহলে বলো আপাত ওজন এটা একটু বেশি না, এটা একটু কম না? ওজন যত বেশি হবে ফ্রিকশন তত বেশি হবে। তার মানে এই রোলারটাকে যত ঠেলবা, ঠেলতে একটু কষ্ট হবে। আর এখানে ওজন এটার তুলনায় একটু কম না? বা বস্তুর ডাব্লিউ এর তুলনায় একটু কমে গেছে না? ওজন হ্রাস পাইছে না? আপাত ওজন কি বেশি একটু হ্রাস পাইছে? তাহলে আমরা বলতে পারি কি এটা একটু টানতে সুবিধা হবে। কেন? এটা ওজন যদি হ্রাস পায় তাহলে ফ্রিকশন কমে যাবে। বুঝতে পারছো? মানে ঘর্ষণ কমে যাবে। তাহলে তুমি কি বুঝলা? তুমি বুঝলা যে এই দুইটার মধ্যে কোনটা একটু হালকা মনে হবে? এটা একটু হালকা মনে হবে, এটা একটু ভারী মনে হবে। তাই এই ভ্যালুটা অনেক বড় আর এই ভ্যালুটা ছোট, যার কারণে ঠেলা কঠিন। তার কারণে কি? যার কারণে কি? যার কারণে ঠেলা কঠিন। ঠেলা কঠিন, টানা কি? বলো টানা সহজ। বুঝতে পারছো? ঠেলা কঠিন, টানা কি? সহজ। ক্লিয়ার? তাই বলা হয় লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। কেন? আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো বাকি বিষয়টা তুমি আমাদের লেকচার শিট ইউজ করতে পারো, বা বই থেকে দেখলেই হয়ে যাবে। ঠিক আছে? আগামী ক্লাসে আমি চেষ্টা করব, বা আমরা লেকচার 1-এ, লেকচার 2-তে, লেকচার 3-তে বা লেকচার 4-5-এ বইয়ের কোন কোন অংশ কভার করছি সেটা দেখানোর ট্রাই করব। আসো এবার আমাদের এটা তো বুঝছো রোলার। তো এবার আসো প্রশ্ন কি বললো, একটি রোলারকে এফ বল প্রয়োগ করে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে
কোণ করে টানা হলো, এবং রোলারটির ভর 500 কেজি হলে রোলারটির আপাত লিখছি, আপাত ওজন কত। তাহলে একটি রোলারকে তুমি কি করলা বলো, এই দুষ্টরা বলো না, একটি রোলারকে তুমি টানছো, মনে করো এটা রোলার ছিল তো, এটাকে তুমি টানছো, তাই না? টানছো, কত বল দিয়ে টানছো? এই টানতেছি, ঠিক আছে। এফ বল সাথে টানা হলো, ওকে, এফ বলের সাথে টানা হলো, কত কোণে টানা হয়েছে? 30 ডিগ্রি কোণে টানা হয়েছে, ঠিক আছে। এটা তো ভূমি, এটা কি রে বাবা বলতো, এটা ভূমি, ঠিক আছে। আমি এখানে এ বরাবর একটু চিন্তা করি, ঠিক আছে, 30 ডিগ্রি কোণে টানা হয়েছে, 30 ডিগ্রি কোণে, রাইট। এই 30 ডিগ্রি কোণে টানা যদি হয়, তাহলে ভাইয়াকে বলো তো এই এফটা দুটো অংশে ভাগ হবে। আসো, ভালো কথা, একটা দুটো অংশে ভাগ করো, একটা এ বরাবর আর একটা হচ্ছে এ বরাবর। আমার কথা বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি ও হচ্ছে কি এফ কস 30, আর ও বলতে পারে কি এফ সাইন 30। যার সাথে কোণ আছে সে কস, যার সাথে কোণ নেই সে সাইন। ওকে, এফ বলে টানছি যেহেতু এফ। এবার বলো বস্তুর নিম্নমুখী বল কত? এমজি, যেটাকে আমরা ডাব্লিউ বলতেছি। আর তোমাকে বলছে বস্তুর আপাত ওজন কত। তাহলে মনে রাখবা ডাব্লিউটা হচ্ছে প্রকৃত ওজন। কি ওজন? প্রকৃত ওজন। আর যদি তুমি টানো তখন আপাত ওজনটা কি হয়ে যাবে? আপাত ওজন, আমরা আগে কি বলেছি, আপাত ওজনটা হবে ডাব্লিউ থেকে এফ সাইন থিটা বিয়োগ হবে। তাহলে ডাব্লিউ কি বলো বাবা? এম জি, তাই না? এটা এফ সাইন থিটা, বুঝছো? বুঝছো। আপাত ওজন কত হবে বের করতে, এফ বল প্রয়োগ করলে। আচ্ছা, এখানে এফ বলটা বলে নেই, মনে করো এফ এর একটা মান দিয়ে দিই আমি, এফ এর মানটা বলা লাগবে 50 নিউটন, ঠিক আছে। এফ এর একটা মান লাগবে, মনে করো 50 নিউটন বল টানতেছো। তাহলে বলো বাবা, হ্যাঁ বস্তুর বল 50 নিউটন দিলে হবে না, এটাকে তুমি আরো বাড়াই দাও, 150 নিউটন করে দাও। দেখি এবার হয় কিনা, দেখি বলো। 150 নিউটন দিলেও তো মনে হয় হবে না, আরো বাড়াই দিই, মনে করো 2000 নিউটন বলে টানতেছো, 2000 নিউটন। দেখি আসো, এম কত? এম হচ্ছে 500 কেজি, জি কত? 9.8 মাইনাস, ঠিক আছে। ও হবে তো, তুমি যতবার টানো হবে 2000, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এফ এফ কত? 2000 ইন্টু সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। চলো দেখি, 500 ইন্টু 9.8 মাইনাস 2000 ইন্টু সাইন 30, ঠিক আছে বাবা বলো, বুঝছো? তাহলে কত হয়? 3900 কি নিউটন। মনে রাখবো ওজনের একক নিউটন। বলো প্রকৃত ওজনের এককও নিউটন, আপাত ওজনের একক কি হবে? নিউটন। সোজা কথা, ওজন তো, তাই না? তাহলে আমি আবার একটু করি, 500 ইন্টু 9.8 মাইনাস কত? 2000 সাইন 30, তাহলে 3900 নিউটন। তাহলে বুঝতে পারছো এটা? ক্লিয়ার? আসো পরবর্তী একটা প্রশ্ন। একটি লং রোলারকে এফ বল প্রয়োগ করে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ঠেলা হলো এবং তারপর টানা হলো। দুই ক্ষেত্রে লং রোলারটির আপাত ওজন কত? তোমাদের মনে আছে ঠেলা হলে, যখন ঠেলা, তখন আপাত ওজন কি পাইছে? আপাত ওজন, ঠিক আছে। মনে করো আমি ডাব্লিউ, এই ঠেলা, টানা মানে হচ্ছে কি? টানা মানে হচ্ছে পুল, ঠিক আছে। আর ঠেলা মানে কি মনে রাখবা? পুশ, ধাক্কা দেওয়া, ঠিক আছে, পুশ, ঠিক আছে। তাহলে আপাত ওজন ঠেলার সময় ডাব্লিউ পুশ, কত? দেখো দেখো দেখো, এই যে এখানে শিখেছি তো গাদা, এই গাদা, যখন ঠেলা তখন আপাত ওজন ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। লিখো ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা, প্রকৃত ওজনের সাথে এফ সাইন থিটা যোগ, তাই না? আর যখন টানা, আপাত ওজন ডাব্লিউ পুল আনবে, ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা,
এখন তোমাকে কি বললো, তোমাকে প্রশ্ন কি বলছে ভালো করে দেখো। বলে একটি রোলারকে এফ বল প্রয়োগ করে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ঠেলা হলো এবং টানা হলো, দুইটাই 30 ডিগ্রি, দ্যাট মিনস থিটা বলে দিচ্ছে 30, দুই ক্ষেত্রে থিটা তোমার 30 রাখছে। দুই ক্ষেত্রে লং রোলারের আপাত ওজনের পার্থক্য 50 নিউটন হলে এফ এর মান কত? তার মানে পুশ আর পুলের পার্থক্য কত? 50 নিউটন। এবার বলো পুশের সময় ওজন বেশি নাকি পুলের সময় ওজন বেশি? তোমরা জানো যখন পুশ করবা মানে ধাক্কা ঠেলা দিবা, ঠেলার সময় ওজন বেশি, তার মানে আমি বড় ওজন বেশিটা বিয়োগ ওজন কমটা ইকুয়াল টু কত? 50 নিউটন। এটা হচ্ছে শর্ত অনুসারে বা হচ্ছে প্রশ্ন অনুসারে, ঠিক আছে, প্রশ্ন অনুসারে, ঠিক আছে। ওকে, তাহলে এটা যদি বুঝি, আসো এটা যদি বুঝো তাহলে আসো এবার এটা করি, এটাকে একটু ছোট করে পাশে রাখি। ওকে ওকে ভাইয়া, আসো তাহলে তুমি দেখো খুব ভালো করে, এখানে তো লেখা আছে, এটা যেহেতু লেখা আছে এই জিনিসটাকে আমি এই জায়গায় নিয়ে আসি, এখানে নিয়ে আসি, দেখি বলো। দেখি ভাইয়াকে বলো, এই দুষ্টরা বলো, এফ ডাব্লিউ পুশ মানে হচ্ছে ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা মাইনাস ডাব্লিউ পুল মানে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা, এটা 50 নিউটন, নিউটন লাগতো না আর একক লেখার দরকার নেই। ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা মাইনাস ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু 50। এখন দেখো তো ডাব্লিউ ডাব্লিউ কাটাকাটি, এফ সাইন থিটাকে আমরা লিখতে পারি 2 এফ সাইন থিটা, বুঝতে পারছো? এটা 50। এবার এফ কি বের করতে বলছে দেখো না দুষ্টরা, এফ বের করতে বলছে, তাহলে এফ ইকুয়াল টু লিখতে পারি 50 ইন্টু 2, 50 ডিভাইড বাই 2 সাইন থিটা, তাহলে 50। 2 সাইন থিটা কত ডিগ্রি ছিল? 30 ছিল, 30 কত ছিল বাবা? 30, ঠিক আছে ইয়া 2 ইন্টু 2 ইন্টু সাইন 30 কত আসে রে? 50। বল আসে 50 নিউটন। তার মানে এফ এর মান কত নিউটন রে? তার মান 50 নিউটন, তার মানে 50 নিউটন বলে টানা হচ্ছে। বুঝতে পারছো? পারছো, ভেরি গুড। আচ্ছা তাহলে এটা যদি বুঝো, এবার আসো তার জন্য কি ট্রলি ব্যাগ টানা হয়? এই ট্রলি ব্যাগ তো ছিল, টানতেছে। একটু ছবিটার দিকে একটু লক্ষ্য করো, ছবিটা তুমি চেহারা চিনতে পারছো? এটা হচ্ছে আমার ফেভারিট ক্যারেক্টার, তার নাম হচ্ছে হিরো আলম। কি আলম? হিরো আলম। এই হিরো আলম, হিরো আলম, হিরো আলম, আর আমার নাম হচ্ছে সাজ্জাদ আলম, ঠিক আছে? দুইজনের নাম আলম দিয়ে, বুঝতে পারছো তো? আমার ফেভারিট ক্যারেক্টার কে? হিরো আলম। যাই হোক, হিরো আলম কি করতেছে বলো? একটা ট্রলি ব্যাগ, সে মনে করো যাচ্ছে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? সামনের দিকে যাচ্ছে, কিন্তু ট্রলি ব্যাগটা এভাবে করে কাত করে নিছে। তাহলে সে যে বল প্রয়োগ করলো সেটা এফ, এফটা একটা কোণ তৈরি হলো থিটা, তাহলে এটা এফ কস থিটা, এটা কি? এফ সাইন থিটা। খুব খেয়াল করো, তাহলে এটা কি বলতো? এফ কস থিটা, আর এটা কি? এফ সাইন থিটা। বুঝছো? ট্রলি ব্যাগ টানা হয়েছে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তার মানে ট্রলি ব্যাগ আমরা না ঠেলে কি করি? টানি। আচ্ছা এবার আসো একটা প্রশ্ন, সায়েন্টিস্টরা কি করছে? বের করছে ঠেলা সোজা নাকি টানা সোজা। তো সায়েন্টিস্টরা সাকসেস বললো কি? সায়েন্টিস্টরা বললো হচ্ছে টানা সোজা। আর সায়েন্টিস্টদের কাজ হচ্ছে টানাকে আরো সহজ করা, অর্থাৎ রোলারকে আরো দ্রুত সামনের দিকে নিয়ে যাবা স্মুথ ভাবে। ক্লিয়ার? তার মানে পরবর্তী যে প্রশ্ন বলা হয়েছে, কিভাবে লং রোলারকে টানলে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, বা কিভাবে টানলে দ্রুত সামনে এগিয়ে যাবে? কে? রোলার। আমার কথা বুঝতে পারছো? তাহলে আসো একটা রোলারকে আমরা টানবো। আমরা জানি যে হচ্ছে টানা হচ্ছে কি ভাই বলো না,
টানা হচ্ছে সোজা, তাই না? এতদিন ধরে কি পড়ছো, একটু আগে কি পড়ছো, ঠেলা অপেক্ষা কে সোজা, টানা সোজা। তাহলে আমরা একটু দেখবো কিভাবে টানলে আরো সোজা হয়, ঠিক আছে, মানে আরো দ্রুত সামনের দিকে নিয়ে যেতে পারবা কিভাবে টানলে। আসো, তাহলে এটা রোলার, রোলার ছিল, একটা রোলারকে আমরা নিয়ে যাব, হ্যাঁ, একটা রোলারকে টানবো, চলো টানি। এটা একটা রোলার, খুব খেয়াল করো, এটা রোলার। রোলার, ঠিক আছে, এই রোলারকে আমরা কি করব, টানবো। একটা রোলার সুন্দর করে টানলাম, তাই না? চলো আঁকি একটু রোলার, দেখো এই রোলারকে আমরা টানবো, টানতেছি, বলো রোলারকে আমরা টানতেছিলাম না, টানো, কি বলে, এফ বলে। এটা দুইটা উপাংশে ভাগ হয়, তাই না? এটা যদি থিটা হয়, এটা হচ্ছে এফ কস থিটা, আর এটা হচ্ছে এফ সাইন থিটা। এখন বলো রোলার সামনে যাওয়ার জন্য দায়ী কি? তার মানে এফ কস থিটা হচ্ছে কি, বলো এফ কস থিটা কি করে, এফ কস থিটার কাজ হচ্ছে রোলারটিকে, রোলারটি সামনে যাওয়ার জন্য দায়ী, সামনে যাওয়ার জন্য কি দায়ী, রাইট? রোলার সামনে যে যায় কার অবদান, এফ কস থিটার অবদান। এখন তুমি একটা কাজ করবা, রোলারকে ফার্স্ট সামনের দিকে নিয়ে যাবা, তাহলে কি করা যায়, এফ কস থিটার মান বাড়াতে হবে। তাহলে আসো আমরা যদি এফ কস থিটার মান যদি, এই দেখো এফ কস থিটার মান যদি আমরা বাড়াতে পারি, এফ কস থিটার মান যদি আমরা বৃদ্ধি করতে পারি, এই উপরে তীর চিহ্ন দিছি, ঠিক আছে, একটু চিহ্ন রাখো, এফ কস থিটা এভাবে দিলাম, তাহলে একটু চিহ্ন রাখো, এভাবে দিলে বুঝবা হচ্ছে বৃদ্ধি, হ্যাঁ, আর এভাবে দিলে চিন্তা করবে এটা হচ্ছে হ্রাস। তাহলে বলো এফ কস থিটার মান আমরা বাড়াবো, তাহলে বলো এফ কস থিটার মান আমরা কিভাবে বাড়াবো? তাহলে রোলারকে দ্রুত সামনে নিতে হলে ফার্স্ট কাজ এফ কস থিটা তোমার মান বাড়াইতে হবে। এফ কস থিটার মান বাড়ানো যায় দুটো উপায়ে, একটা হচ্ছে এফ বাড়াইতে হবে, না হয় একটা হচ্ছে কস থিটার মান বাড়াইতে হবে, আরেকটা হচ্ছে কি কস থিটার মান বাড়াতে হবে। এই দুইটা গুণ আকারে আছে। তার মানে এফ কস থিটার মান তখনই বাড়বে যদি এফ বাড়ো, না হয় কস থিটা বাড়ো। এখন তুমি আমাকে বলো, তুমি যে একটা রোলারকে টানবা, সেটা টানার জন্য তুমি তোমার সর্বোচ্চ বল প্রয়োগ করবা, তাই না? তুমি তোমার কি সর্বোচ্চ বল প্রয়োগ করবা, তাই এফটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে তুমি তোমার সর্বোচ্চ বলটা দিয়ে দিয়েছো, এরপর আর বল দিতে পারবে না, তাহলে এফটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে গেছে। এবার ডিপেন্ড করা হচ্ছে কস থিটা। তার মানে কি বুঝলা, তুমি রোলারটাকে সামনে নিয়ে যাইতে পারবা দ্রুত যদি এফ কস থিটার মান বাড়াও, আর এফ কস থিটার মান বাড়াবো কিভাবে, যদি কস থিটার মান বাড়াইতে পারো, কস থিটার মান কি করতে পারো, বাড়াইতে পারো, ঠিক আছে? এটা আমি জাস্ট একটা তীর চিহ্ন দিছি, এই বুঝাচ্ছি, ওকে, কস থিটার মান বাড়াতে পারো। এবার তাহলে বলো এফ কস থিটা বাড়বে যদি কস থিটার মান বাড়াও। এবার একটু বলো তো ভাই একা, কস থিটার মান কখন গিয়ে বাড়বে বলো তো, কস থিটার মান কখন বাড়ে বলো, এই কস থিটার মান কখন বাড়াইতে পারবা? দেখো কস থিটা নির্ভর করে কার উপর, থিটার উপর। খেয়াল করো, থিটা যখন 0 ডিগ্রি হয় তখন কস জিরোর মান কত হয়, 1। থিটা যখন কত হয়, 60 ডিগ্রি হয়, কস 60 এর মান কত হবে, 0.5। থিটা যখন 90 ডিগ্রি হয়, কস 90 মানে কত, 0। তাহলে এখান থেকে বোঝা যায় কি, থিটার মান যত কি হচ্ছে, যত বাড়তেছে, কস থিটার মান তত কি হচ্ছে, কস থিটার মান তত কমতেছে। আর তোমার কাজ কি করা, কস থিটার মান বাড়ানো। তার মানে কি করবা, থিটার মান তুমি কমাবা, কস থিটার মান তুমি বাড়াই দিবা। তার মানে কি করবো বলতো, তার মানে আমরা থিটার মানটা কি করব, থিটার মানটা কমাই দিব। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এখানে যে একটা কোণ উৎপন্ন করছে থিটা, এই থিটারে তুমি কমাবো কিভাবে? এই থিটাকে যদি তুমি কমাও তাহলে কি করতে হবে বলতো, এই এটা যদি বুঝো, এটা লাগতেছে না, দেখো এই থিটা যদি তুমি কমাও তাহলে কি করতে হবে, এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ, এটাকে একটু কি করে দিতে হবে বলো তো,
এটাকে একটু কাট করে দিতে হবে, এরকম কাট করে দিই, এভাবে করে টানবো আমরা। চলো আমরা কিভাবে টানবো, এভাবে করে টানবো। তাহলে কি হইলো, তাহলে একটা এটা যদি এফ হয়, এটা হয়ে যাবে থিটা, এটা হয়ে যাবে, বুঝতে পারছো? দেখো আগের থিটা থেকে এই থিটাটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হাতল যখন নিচে নামাবা তোমাকে তখন আরো বসে যাইতে হবে। তুমি আমাকে হয়তো দেখতেছো, তোমাকে ঘুরে কাত হয়ে বসে বসে টানতে হবে, বসে বসে টানতে হবে। তুমি তো এতক্ষণ এভাবে করে করে টানছো, তাই না? এখন তোমাকে কি এভাবে করে কাত হয়ে বসে বসে টানতে হবে। এটা আরো কষ্ট বেড়ে যায়, এটা আরো কি হয়ে যায়, কষ্ট বেড়ে যায়। তোমার কাজ হচ্ছে কম কষ্টে কিভাবে দ্রুত টানবা। তুমি বুঝে গেছো এফ কস থিটার মান বাড়াতে হবে, তাহলে কি মানে সোজা কথা, আমার কাজ কি, রোলার দ্রুত সামনে নিব, রোলার দ্রুত সামনে যাবে, সামনে যাবে। যদি কি হয়, যদি এফ কস থিটার মান বাড়ে, এফ কস থিটার মান বাড়লে কখন বাড়বে, যদি কস থিটার মান বাড়ানো হয়। কস থিটার মান কখন বাড়বে, যখন থিটার মান কি করবা, কমাবা। এখন থিটা কিভাবে কমাইছি, কিন্তু কষ্ট আরো বেড়ে গেছে। তুমি থিটা এমন ভাবে কমাও, তোমার দাঁড়ানোর স্টাইল চেঞ্জ করতে পারে, তুমি যেভাবে সেভাবে। তুমি একটা কাজ করবা, এই যে এই হাতলটাকে কি করবা জানো, এই হাতলটাকে তুমি লম্বা করে দিবা। কি করে দিবা, এই যে লম্বা করে দিবা, দেখছো, লম্বা করে দিলাম। ক্লিয়ার? তারপরে হাতল যেরকম আছে সেরকম মানে হচ্ছে কি থাকবে না, একটা হাতলটাকে লম্বা করে দিবে। হাতল যখন লম্বা করে দিবা তখন তোমার থিটার মান কি হয়ে যাবে, এমনিতে দেখবা কমে গেছে। আসো তাহলে একটু দেখাই, ভালো করে দেখো। ওকে, দেখো দেখো এই যে এটা ছিল মনে করো এফ, মনে করো এবার টানতেছে, এবার আবার টানতেছ। ভাইয়া কালার দিয়ে দেখাই, দেখো এবার আবার টানতেছ এফ, দুইটা পাংশ, এফ এক্স আর এটা হচ্ছে এফ ওয়াই, মানে এটা হচ্ছে এফ কস থিটা আর এটা এফ সাইন থিটা। খেয়াল করো এই থিটা থেকে এই থিটা একটু ছোট হয়ে গেছে, তার মানে তোমার পজিশন চেঞ্জ করতে হবে না, তুমি জাস্ট হাতলটাকে লম্বা করে দাও, দেখবা হাতলটা একটু কাট হয়ে গেছে এবং থিটার মান কমে গেছে। তার মানে সোজা কথা, থিটা কমাতে হইলে কি করতে হবে বলো তো, তাহলে বলো থিটা কমাতে হইলে কি করতে হবে বলো, বলো থিটা কমাবা কি হবে, যদি হাতল তুমি কি করো, হাতল লম্বা করে দাও। তাহলে আসো শুরু করি প্রথম থেকে আবার। আমরা রোলারকে সামনে নিয়ে যাব, সামনে যাওয়ার জন্য দায়ী কে, এফ কস থিটা। এফ কস থিটার মান যত বাড়াইতে পারবা, এফ কস থিটার মান যত বাড়াইতে পারবা তত কি হবে, রোলারটি দ্রুত সামনে যাবে। তার মানে রোলারকে দ্রুত সামনে যাবে যদি এফ কস থিটার মান কি করতে পারো, বাড়াইতে পারো। আমার কথা বুঝছো? এবার এফ কস থিটার মান তখনই বাড়বে বলতো যদি কস থিটার মান কি করতে পারো, বৃদ্ধি করতে পারো, কস থিটার মান বাড়াইতে পারো। কস থিটার মান তখনই বাড়বে যদি থিটার মান কি করতে পারো, কমাইতে পারো। আর থিটা তখনই কমবে যদি হাতল লম্বা করতে পারো। রোলারের হাতল লম্বা করে দিলে থিটা কমে যাবে, আলটিমেটলি রোলারটা দ্রুত সামনে চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এই জন্য একটা প্রশ্ন তৈরি হয়, ট্রলি ব্যাগের হাতল কেন লম্বা রাখা হয়। একটু বলে রাখি, তুমি এই যে ভাইয়া যে কথাটা লিখলাম পরীক্ষার মধ্যে এরকম করে লিখে দেওয়ার দরকার নেই। তোমাকে আমি এই জিনিসটা কিওয়ার্ডের মতো দিছি মুখস্থ করার জন্য। তুমি যে রিডিং পড়তে যাও তাহলে তোমার মুখস্থ করতে কষ্ট হবে, তাহলে তুমি এই কিওয়ার্ড গুলো মনে রাখো, বানায় বানায় সুন্দর করে লিখে দাও। এখানে লিখছে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন। তাহলে চলো আমরা জানি হাতল লম্বা রাখলে কি হবে বলতো, হাতল লম্বা রাখলে কি হবে, থিটার মান কমবে। একটা ট্রলি ব্যাগ যে টানতেছো, এই যে দেখো দুষ্টরা, দেখো একটা ট্রলি ব্যাগ যে টানতেছো এই বরাবর এফ, এই এফটা দুইটা অংশে ভাগ হয়েছে, এটা থিটা হলে এটা এফ কস থিটা আর এটা কি এফ সাইন থিটা। তার মানে এফ কস থিটার কারণে ট্রলি ব্যাগটা সামনের দিকে যাচ্ছে, তার মানে এফ এক্স মানে হচ্ছে কি, এই উপাংশটা এফ কস থিটার উপাংশটাকে বলা হয় এফ এক্স। এফ এক্স বাড়ানো মানে হচ্ছে এফ কস থিটা বাড়াইতে হবে। এফ কস থিটা তখনই বাড়বে যদি কস থিটার মান বাড়াও, কস থিটার মান তখনই বাড়বে যদি থিটার মান কমাইতে পারো। থিটার মান কমানো মানে কি, হাতল লম্বা রাখতে হবে। তার মানে ট্রলি ব্যাগে যদি হাতল লম্বা রাখো থিটার মান কমবে, থিটার মান কমলে কস থিটার মান বাড়বে, কস থিটার মান বাড়লে
এফ কস থিটার মান বাড়বে, এফ কস থিটা বাড়বে মানে কি এফ এক্স বাড়বে, দ্যাট মিন্স হচ্ছে কি ট্রলি ব্যাগ দ্রুত সামনে আগাবে। তাহলে কি লিখবে বলো তো, বলো ট্রলি ব্যাগ দ্রুত সামনে এগিয়ে যাবে। ঠিক আছে, যত ভারী হোক না কেন ট্রলি ব্যাগ। ক্লিয়ার গেল? তো এটা যদি 2 নাম্বারের জন্য আসে তুমি সুন্দর করে গুছাই লিখবা। এবার 2 নাম্বার অপশন, নৌকার গুণ টানা। কি টানা? নৌকার গুণ টানা। তুমি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ যে হচ্ছে পাড়ের মধ্যে একজন লোক দাঁড়ায় আছে এবং ওখানে একটা নৌকা আছে। এই নৌকাটা এখানে একটা সুতা আছে, দেখো এই লোকটা কি করলো, এটা একটা বাঁশ, দেখো তুমি দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে একটা নৌকা, দেখো এটা হচ্ছে একটা নৌকা। ঠিক আছে, এখানে একটা লোক বসে আছে, এখানে একটা বাঁশ লাগাইছে, হ্যাঁ এখানে একটা রশি দিছে, এই রশি ধরে টানতেছে সে। বুঝতে পারছো? এই এই ধরনের টানাকে নৌকার, এই ধরনের টানাকে বলা হয় গুণ টানা। কি টানা? গুণ টানা, নৌকার গুণ টানা। এখানেও আমরা উপাংশের ব্যবহারটা একটু দেখব। তো কেন টানা হয় একটু বলে রাখি। ধরো বর্ষাকাল, অনেক সময় দেখা যায় যে হচ্ছে কি একটা নৌকার মধ্যে ভারী মালামাল আছে, তো মাঝি তার বইটা দিয়ে হচ্ছে কি সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে বল প্রয়োগ করে নৌকাকে দ্রুত সামনে নিতে পারে না। তো সেজন্য কি করে, মাঝি তার সহকারীকে একটা দড়ি বেঁধে দিছে, দড়ি বরাবর অর্থাৎ পার বরাবর সহকারী কি করতেছে, টানতেছে, নৌকাটা সামনে যাচ্ছে। এটা আর অনেক কারণ হইতে পারে। ধরো শীতকালে ধরো পানি কম থাকলে, ধরো ভালো করে যদি বইটা চালাতে না পারে, হ্যাঁ প্রবলেম যদি হয় নৌকা টানার জন্য বা ভারী নৌকা টানার জন্য, দড়ি দিয়ে পারে একজন দাঁড়িয়ে থাকে, দড়িটা নৌকার সাথে বেঁধে পারের মানুষটা বা পারের সহকারীকে দিয়ে দেয়, পারের সহকারী পার বরাবর টানে, নৌকাটা পার বরাবর চলে যায়। মানে অর্থাৎ হচ্ছে কি এই বরাবর সোজা চলে যাবে, নৌকাটা ঠিক এই বরাবর চলে আসবে। ঠিক আছে কিনা? এটাকে বলা হয় গুণ টানা। কিন্তু বর্তমানে এগুলো দেখা যায় না, কারণ বর্তমানে সবাই তো এখন ইঞ্জিন ইউজ করে। তো ইঞ্জিনের জন্য হচ্ছে এগুলো আর হয় না আগের মতো, খুবই কম। এগুলো হচ্ছে গ্রাম অঞ্চলের মধ্যে, প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যেখানে হচ্ছে তেল সহজে মিলে না, নৌকা মানে নৌকার ইঞ্জিন নাই, হ্যাঁ তো একদম ব্যাকডেটেড নৌকা, তো ওগুলোর ক্ষেত্রে দেখা যায়। এই যাই হোক, নৌকার গুণ টানা। তো আমরা এখন পড়বো হচ্ছে নৌকার গুণ টানার ডিটেলস। এখানে উপাংশের ব্যবহার কোন জায়গায় একটু দেখবো। 2 নাম্বার নৌকার গুণ টানা। ঠিক আছে, দেখো নৌকার গুণ টানা আমি এখানে অবশ্যই আগে একটু বুঝাই দিই তোমাকে, চিত্রটা হয়। এটা হচ্ছে পার, ধরো এটা হচ্ছে পার। ঠিক আছে, কিসের পার? নদীর পার। এখানে একটা নৌকা আছে, আমি একটা নৌকা আঁকি, এই যে নৌকা। ঠিক আছে, এখানে একটা মাঝি বসে আছে, মাঝির হাতে আছে বইটা। কি আছে? মাঝির হাতে আছে বইটা। ওকে, মাঝির হাতে বইটা আছে। এবার মালামাল ভারী, হ্যাঁ ভারী মালামাল আছে নৌকার মধ্যে। মনে করো নৌকা সহজে ও ঠেলতে পারতেছে না, বা অনেক সময় পানির পরিমাণ কম থাকলে এই প্রবলেমটা হয়, হ্যাঁ নদীর স্রোত না থাকলে এই প্রবলেমটা হয়। তখন কি করে, একটা দড়ি দিয়ে, এখানে একটা দড়ি দিয়ে কি করলো, এ বরাবর একজন সহকারী দিল, সহকারী কি করে, একটা দড়িকে ধরে টানে। বুঝতে পারছো? তার মানে একটা দড়িকে ধরে টানতেছে এ বরাবর। ঠিক আছে, এ বরাবর। ঠিক আছে, এ বরাবর টানতেছে। ঠিক আছে, সহকারী, সহকারীর একটু কালার চেঞ্জ করে দিই, সহকারীকে দেখতে সেম মনে হচ্ছে। ধরো আমি সহকারীর কালার চেঞ্জ করে দিই। ধরো এখানে একটা সহকারী আছে, এই সহকারীটা কি করলো, এই সহকারীটা এই নৌকাটার এক পাশে দড়ি বেঁধে টানতেছে। কি বলে টানতেছে সেটা একটু লিখে ফেলি, এফ বলে টানতেছে। এখন দেখো সে একটা কোণ করে টানতেছে। কোণটা আমি ভূমির সাথে চিন্তা করতে পারি, ভূমির সাথে কোণ করে টানলে ধরে নাও এই কোণটাকে আমি থিটা বলতে পারি। কি বলতে পারি বলতো স্যার? এই কোণটাকে আমি থিটা বলতে পারি।
এবার বলো তো, এই যে একটা বলে যে টানলো, এই বলটা কয়টা উপাংশে ভাগ হবে? দুইটা উপাংশে ভাগ হবে। তাহলে দুইটা উপাংশ কি কি বলতো? একটা এ বরাবর, ঠিক আছে, আরেকটা হচ্ছে এ বরাবর। ওকে, তাহলে আমি বলতে পারি এই বরাবর যেটা সেটা হচ্ছে এফ কস থিটা। কি বলবো? এফ কস থিটা। আর এ বরাবর হচ্ছে এফ সাইন থিটা। তাহলে বল এফ সাইন থিটা কিন্তু পার বরাবর কাজ করছে, আর এফ কস থিটা নদীর এ বরাবর কাজ করছে, তাই না? মানে পারের দিকে হচ্ছে এফ সাইন থিটা, আর এদিকে হচ্ছে এফ কস থিটা। এখন নৌকাটা যে এই হেল্পারটা, এই সাহায্যকারীটার নৌকাটা কি করতেছে? এদিকে বল প্রয়োগ করতেছে। এই বল প্রয়োগের কারণে দুইটা উপাংশ তৈরি হলো, এফ কস থিটা, এফ সাইন থিটা। এখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে এখানে উদ্দেশ্য কি নয়? এফ সাইন থিটা আমাদের উদ্দেশ্য না। এফ সাইন থিটার কারণে কি হচ্ছে দেখো তো, তুমি যে বলটা টানতেছো ওই বলের কারণে সামনে যাচ্ছে, ভালো কথা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, সে পার বরাবর চলে যাচ্ছে, অর্থাৎ পারের দিকে। এটা না পার, এই পারের দিকেও চলে যাচ্ছে। পারের দিকে যেতে দেয় কে? এফ সাইন থিটা। কিন্তু তোমার কি পারের দিকে যাওয়া কি উদ্দেশ্য? কখনো উদ্দেশ্য না, কারণ পারের দিকে গেলে নৌকা আটকে যাবে চরের সাথে নৌকা আটকে গেলে তো আর নৌকা চলবে না, তখন ওর টানতে আরো কষ্ট হয়ে যাবে। তার মানে তোমার এফ সাইন থিটা অর্থাৎ পারের দিকে যাওয়া উদ্দেশ্য না, তোমার উদ্দেশ্য হচ্ছে নৌকাটা সামনের দিকে যাওয়া, অর্থাৎ এফ কস থিটা, শুধুমাত্র এফ কস থিটা কাজ করা। তার মানে আমি বলতে পারি কি এখানে এফ কস থিটার কারণে কি হয়? নৌকা সামনে এগিয়ে যায়, সামনের দিকে এগিয়ে যায়। আর এফ সাইন থিটার কারণে কি হয়? এফ সাইন থিটার কারণে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে নৌকা পাড়ের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু পাড়ের দিকে আগালে তো প্রবলেম, তাই না? পাড়ের দিকে এগিয়ে যাই, ঠিক আছে। কিন্তু এই এফ সাইন থিটার কারণে একটা প্রবলেম হয়, পাড়ের দিকে গেলে আটকে যাওয়ার সম্ভাবনা আছে, টানতে তখন আরো কষ্ট হয়ে যাবে। তখন আমি বলতে পারি এফ সাইন থিটা যার প্রয়োজন নেই, যার প্রয়োজন নেই, ঠিক আছে। এখন কি করতে হবে তোমাকে? এফ সাইন থিটা কোনো না কোনো ভাবে কি করতে হবে? সরে ফেলতে হবে। এফ সাইন থিটার উপর কি ব্যবস্থা নিলে এফ সাইন থিটা বাদ হয়ে যাবে? খেয়াল করো, এফ সাইন থিটার, দেখো এফ সাইন থিটার অপোজিটে যদি তুমি একটা সেম বল ক্রিয়েট করতে পারো, ধরো এটা এফ সাইন থিটা না, এর অপোজিটে একটা সেম বল ক্রিয়েট করো, মাইনাস এফ সাইন থিটা। তাহলে এই এফ সাইন থিটা, এই মাইনাস এফ সাইন থিটা একজন আরেকজন কি করে দিবে? কাটাকাটি করে দিবে। সেম বল, এই এফ সাইন থিটা কোন কে করবে? এই যে মাঝি বসে বসে তা আঙ্গুল চুষবে না, মাঝির হাতে একটা বইটা আছে, বইটা দিয়ে সে এমন ভাবে বল প্রয়োগ করবে যেন এই এফ সাইন থিটার বিপরীতে মাইনাস এফ সাইন থিটা তৈরি হয়। তাহলে নৌকাটা আর কি হবে না, এফ সাইন থিটা কাটাকাটি গেলে এই দুইটা পরস্পরকে যদি কাটাকাটি করে দেয়, তাহলে নৌকার পাড়ের দিকে এগিয়ে যাবে না, তাহলে নৌকা যাবে যে কি একদম সামনে, সোজা সামনে। তার মানে সোজা সামনে যাওয়ার জন্য দায়ী কে? এফ কস থিটা। নৌকাটা শুধুমাত্র সামনের দিকে যাবে এবং আমাদের মিশন হচ্ছে সাকসেস। আমাদের পাড়ের দিকে যাওয়া কিন্তু মিশন ছিল না। তাহলে পাড়ের দিকটা কাটা দিছে কি? মাইনাস এফ সাইন থিটা। তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার মাঝি কি হচ্ছে এগুলো জানেনি? মাঝি এগুলো কিন্তু জানে না, বুঝতে পারছে কিনা? এগুলো ওদের কমন সেন্স, কিন্তু আমরা এটাকে কি করছি? এটাকে আমরা হচ্ছে কি তোমাদেরকে ফিজিক্সে কনভার্ট করছি, শেখাচ্ছি, ঠিক আছে। তো তুমি যদি শিক্ষিত তাহলে তুমি নৌকা চালাও, তখন তোমার নাম হবে শিক্ষিত মাঝি, তখন তুমি ওভাবে করে চালাবা, বুঝতে পারছো কিনা? এই তাহলে গেল। তাহলে আমরা কি করব? তাহলে কি করতে হবে কি, যেহেতু পারে যাওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য নয়, সেহেতু কি করতে হবে? সেহেতু বৈঠা দিয়ে এফ সাইন থিটার এর বিপরীতে
এফ সাইন থিটার বিপরীতে মাইনাস এফ সাইন থিটা তৈরি করে পরস্পরকে নাকচ করে দেয়। নাকচ করে মানে হচ্ছে ডিসমিস করে দেয়, নাকচ করে দেয়। তাহলে নৌকাটি শুধুমাত্র নৌকাটি শুধুমাত্র এফ কস থিটার প্রভাবে সামনে এগিয়ে যায়। বুঝতে পারছো? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নৌকার গুণ টানার কনসেপ্ট। তুমি এটা লিখে ফেলো, কোনো প্রবলেম নেই। ওকে, বুঝতে পারছো আশা করি। গেল চিত্র আঁকলে বুঝে যাই। এবার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কিভাবে নৌকা টানলে দ্রুত সামনে যাবে। আবার আগের মতো, কিভাবে নৌকা টানলে দ্রুত সামনে যাবে। তার মানে নৌকা সামনে যাওয়ার জন্য দায়ী কে? এফ কস থিটা। দ্যাট মিন্স ওর মান বাড়াতে হবে। তার মানে এফ এক্স বরাবর যে বলটা ক্রিয়া করে সেটা হচ্ছে এফ কস থিটা। এফ এক্স বরাবর যেটা কাজ করে এফ কস থিটা। এফ এক্স মানে কি? ওই যে বললাম, এটা যদি একটা নৌকা হয়, এ বরাবর এটাকে এক্স অক্ষ হিসাব করি, এটাকে ওয়াই অক্ষ হিসাব করি। এক্স অক্ষ বরাবর এফ কস থিটাকে আমি এফ এক্স বলতে পারি, ওয়াই অক্ষ বরাবর এফ সাইন থিটা এটাকে আমরা এফ ওয়াই বলতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার তাহলে এফ কস থিটার কারণে কি হয়? নৌকা সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এফ কস থিটার মান যত বাড়াইতে পারবা তত দ্রুত সামনের দিকে যাবে। তো এটা বলতে গেলে এক প্রকার লন রুলারের মতো। খেয়াল করো, এফ কস থিটার মান বাড়াইতে হবে। এফ কস থিটার মান তখনই বাড়বে যদি কস থিটা বাড়ে। কস থিটার মান তখনই বাড়বে যদি থিটার মান কমাও। আর থিটার মান তখনই কমবে যখন কি করতে হবে? দড়ি লম্বা করবা। তার মানে দড়ি দেখো, দড়ি এটা ছোট, এটা লম্বা। তাহলে দেখো এখানে থিটা দেখো এই দড়িটার জন্য থিটা দেখো, এই বরাবর থিটা একরকম, এই দড়িটার জন্য দড়ির জন্য থিটা দেখো। তার মানে দড়ি যত লম্বা হবে থিটা তত কি হবে? কম। থিটা যত কম এফ কস থিটার মান বেশি। ক্লিয়ার? এই সো তুমি কিভাবে গুছাই লিখবে তুমি জানো, কিন্তু সুন্দর করে হচ্ছে গুছাই লিখবা। এই মানে এটা একটা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে। এবার একটা জিনিস তোমাদের কনফিউশন থাকতে পারে, আচ্ছা ভাইয়া এই এফ সাইন থিটা কি নিজ নৌকার তল দিয়ে একদম নিজ বরাবর কাজ করে? না, কিন্তু খেয়াল করো খুব ভালোভাবে খেয়াল করো। এই যে এটা যদি আমার হাতে ক্যালকুলেটর যদি নৌকা হয়, তাহলে এটা যদি তুমি কি হয় বল দিয়ে টানো, তাহলে এটা হচ্ছে এফ কস। খুব খেয়াল করো, এটা হচ্ছে কি এফ কস, আর এ পাশে হবে কি এফ সাইন। এই এফ সাইনের এটা এফ সাইন না, এদিকে হচ্ছে পার, আর এদিকে নৌকা সামনের দিকে যাবে এফ কস। আমার কথা বুঝতে পারছো? দেখো এ বরাবর এফ কস, এ বরাবর এফ সাইন। ঠিক আছে, নৌকা তো এরকম আছে। এখন দেখো এফ সাইনের অপোজিটে এ পাশে এফ সাইন, তাহলে এরকম না, কিন্তু এফ সাইনটা এরকম। এই এফ সাইনের বিপরীতে এই এফ সাইন। বুঝছো? ক্লিয়ার? এই এখানে তো ভালো করে বোঝা যায় না, দেখালাম। বুঝছো কি বোঝা নাই? এবার আসো, আরেকটা উদাহরণ ছিল 3 নাম্বার, সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া। ক্রাঙ্ক তো মানে চিনো যে এগুলাকে বলা হচ্ছে ক্রাঙ্ক। হ্যাঁ, এটা ক্রাঙ্ক। হ্যাঁ, ক্রাঙ্কের আর্ম, এগুলো হচ্ছে ক্রাঙ্ক। অর্থাৎ প্যাডেল, চিন্তা করতে হবে প্যাডেলের যেটা ঘুরাও সাইকেলের। একটা সাইকেলে তুমি কি করো আগে আগে বুঝো। একটা সাইকেলের কনসেপ্টটা তুমি যদি দেখো, এটা হচ্ছে ক্রাঙ্কটা, ওই পাশে আরেকটা আছে। তোমাকে ভাইয়া যদি একটু দেখাই যে ধর এটা সাইকেল, হ্যাঁ, আর এখানে একটা কিছু থাকতে পারে, এটা হচ্ছে চেইনটা, চেইন, তাই না? এই জায়গায় কি থাকে? প্যাডেলের ইয়েটা থাকে, এই জায়গায় একটা থাকে, অপোজিট সাইডে আছে, ওই অপোজিট সাইডে, হ্যাঁ অপোজিট সাইডে আছে না? ওকে, এখানে আমরা পা দিয়ে এভাবে করে ঘুরাই, তাই না? এই
এখন এটা খেয়াল করো, দেখো প্যাডেলটা কিন্তু এই যে এটা যে একটা, এটা যে হচ্ছে একটা ক্রাঙ্ক আর্ম বলা হয়, ক্রাঙ্কের বাহু, এই বরাবর একটা বল প্রয়োগ করে এফ, বুঝতে পারছো? এটাকে F1 ধরো। ঠিক তুমি একটা জুতা দিয়ে, হ্যাঁ, তোমার পা দিয়ে ঠিক এ বরাবর একটা বল প্রয়োগ করছো, এটা মনে করো F2। তার মানে বাহু বল প্রয়োগ করে এই পাশে, তুমি বল প্রয়োগ করো হচ্ছে এই পাশে পা দিয়ে। তাহলে বলো এটা কিভাবে ঘুরবে? বলো, ক্রাঙ্কটা অর্থাৎ প্যাডেলটা কোন দিকে যাবে? প্যাডেলটা ঠিক এই বরাবর যাবে। খুব খেয়াল করো, প্যাডেলটা ঠিক এই বরাবর যাবে। দ্যাট মিনস লব্ধি বরাবর গেল, ঠিক আছে? তার মানে F1 এবং F2 হলো তার কি উপাংশ। তুমি একটু খেয়াল করো, তুমি এখানে বল প্রয়োগ করছে এ বরাবর, এ প্রয়োগ করতেছে হচ্ছে এ বরাবর, প্যাডেলের আর্ম বল প্রয়োগ করে এ বরাবর, আর তুমি বল প্রয়োগ করছো এ বরাবর পা দিয়ে। তাহলে বল কোন দিকে যাবে? প্যাডেলটা এভাবে যাবে, ঠিক এভাবে করে কি হতে থাকে? ঘুরতে থাকে, বুঝছো? ধরো এটা F1 বল, এটা F2 বল, এটা F। ক্লিয়ার? এই এটা হচ্ছে ক্রাঙ্কের ক্রিয়া, বুঝতে পারছো? গেল, এটা যদি বুঝো, এবার আমরা 4 নাম্বার দেখবো হচ্ছে পাখির উড্ডয়ন। হ্যাঁ, পাখির উড়া। তো পাখির উড়াতে কিন্তু একটা প্রশ্ন আসছিল একবার, তো আমরা একটু দেখি পাখি কিভাবে উড়ে। আসো, পাখি কিভাবে উড়ে? পাখির দুইটা ডানা আছে, এই দুইটা ডানা দিয়ে সে কি করে? এভাবে করে ঝাপটায়, তাই না? পাখি ঝাপটায়। চলো আমরা একটা পাখি আঁকি, চলো একটা পাখি আঁকি। এই তোমরা হাসিও না, ঠিক আছে ভাইয়া? পাখি আঁকলাম মনে করো, ঠিক আছে? এই যে একটা ডানা, ডানা দিলাম। পাখি কি করে? তার ডানাটা ঝাপটায় এ বরাবর ডানা ঝাপটায়, ঠিক আছে? এ বরাবর ডানা ঝাপটায়। ডানা ঝাপটালে কি করে? সে একটা ধাক্কা দেয়। কাকে ধাক্কা দেয়? বাতাসকে। মনে করো আমি এখানে দাঁড়ায় আছি না, আমি উপরের দিকে লাফ মারবো কিভাবে? আগে নিম্নমুখী একটা বল প্রয়োগ করবো, নিচের দিকে একটা বল প্রয়োগ করলে না উপর দিকে লাফ মারতে পারবো, তাই না? ঠিক পাখিও একটা বাতাসকে ধাক্কা মারে তার পাখা দিয়ে। বাতাসও কি করে? বাতাসও তাকে অপোজিট থেকে কি করে? ধাক্কা দেয়। আমার কথা বুঝছো? কনসেপ্টটা ক্লিয়ার? ধাক্কা দেয়, এই ধাক্কার কারণে পাখিটা উড়ে। এবার আসো ফুল কনসেপ্টটা দেখো। তো পাখি দেখালাম, পাখি কিভাবে ধাক্কা দেয় বুঝতে পারছো? আসো দেখি, আবারও আঁকি পাখিটা। একটা পাখি, তার ডানা, ওকে। তাহলে সে ধাক্কা দিচ্ছে এ বরাবর, দেখো সে ধাক্কা দিচ্ছে হচ্ছে এ বরাবর ধাক্কা দিচ্ছে। ঠিক বাতাসও তাকে অপোজিট সাইড থেকে ধাক্কা দিচ্ছে, তাই না? এখন বলো, একটা বল ধরে নাও হচ্ছে F1, একটা বল ধরে নাও হচ্ছে কি F2। তাহলে বলো দুইটা বল যদি F2 প্রয়োগ হয় তাহলে লব্ধি কোন দিকে কাজ করে বলো তো? ঠিক মাঝ বরাবর না? এটাই হচ্ছে আমাদের কি F। তার মানে এখানেও কিসের ব্যবহার আছে? উপাংশ। এটা হচ্ছে লব্ধি বল, আর এই দুইটা হচ্ছে ওই দুইটা বলের কি উপাংশ, F1 আর F2। তাহলে পাখি এভাবেই উড়ে। তোমরা আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছো। ক্লিয়ার? আসো, এটা যদি ক্লিয়ার হয়, এবার আসো পাখির উড্ডয়নটা তোমরা বুঝলা। এবার আসি হচ্ছে একটা ম্যাথ নিয়ে, ঠিক আছে? ম্যাথ, পাখির উড্ডয়নের ম্যাথ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথের পর আরেকটা ম্যাথ আছে, ওই ম্যাথটা করে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। এই দেখো আজকের পর আজকে শেষ, এটা অনেক ভালো না? এখন আজকে অনেক বেশি পড়াচ্ছি। কেন বেশি পড়াচ্ছি যেন? সৃজনশীল সহ কভার করতেছি, ছোট ছোট ম্যাথগুলো সহ কভার করতেছি। বললো চিত্রানুযায়ী একটি পাখি সমতল ভূমির সমান্তরালে আকাশে উঠছে। পাখিটির উভয় পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ 5 নিউটন। তার মানে দেখো এখানে পাখা ধাক্কা দিচ্ছে, খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। এ বরাবর একটা ধাক্কা কাজ করতেছে, বলো
এ বরাবর একটা ধাক্কা কাজ করতেছে 5 নিউটন, এ বরাবর একটা ধাক্কা কাজ করতেছে 5 নিউটন। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিন্তু। এবার বললো যে হচ্ছে কি চিত্রের ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত, অর্থাৎ ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত। দেখো একটাকে তুমি পি ধরে নাও, একটাকে তুমি কিউ ধরে নাও, খেয়াল করো পি আর কিউ দুইজনের বল কিন্তু সেম, পি আর কিউ দুইজনের বল কি সেম। আমার কথা বুঝতে পারছো? বা তুমি তুমি যদি বলো উপরেরটাকে পিউ ধরবা, পি ধরো, নিচেরটা কিউ ধরতে চাও কিউ ধরো, কোনো প্রবলেম নেই। তার পি কিউ যদি সেম হয় তাহলে সে একদম মাঝ বরাবর উড়ে যাবে না, তার মানে একদম মাঝামাঝি অবস্থা যাবে, এটা তার লব্ধি আর। ঠিক আছে না? তাহলে তোমাকে যদি বলি ও সি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত, আসো দেখি করে আস। চলো প্রথমে আমরা বলো গ নাম্বারটা করতেছি। কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে পাখির ও এ বরাবর বল, এটাকে আমি মনে মনে পি ধরে নিই, কত নিউটন? 5 নিউটন। ও বি বরাবর বল কত কিউ, এটাকেও কয় নিউটন বলি? 5 নিউটন। বুঝতে পারছো? ও এ ও বি, লব্ধি কি? লব্ধি হচ্ছে ওসি, ওসি বরাবর বল আর কয় নিউটন বের করতে হবে, যেহেতু ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান বের করতে বলছে। তাহলে আমরা জানি আর ইকুয়াল টু কি √। আচ্ছা এখানে একটা কোণ দেন, এই কোণটা দিবে, এই কোণটা হচ্ছে তোমাকে বলে দিবে, এটা আমি হয়তো দিই নাই, 60 ডিগ্রি কোণ বলে দিবে, প্রশ্নের মধ্যে বলে দেওয়া ছিল, এটা মিস্টেক হয়েছে। দেখি বলো এবার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। বলো এখানে আলফা কত? আলফা হচ্ছে কিন্তু 60 ডিগ্রি আলফা। ঠিক আছে, ভেক্টরদের মধ্যবর্তী কোণকে আমরা বলি আলফা, 60 ডিগ্রি। তাহলে বসাও এখানে √। পি কত রে? পি দেওয়া আছে 5 স্কয়ার, এটা 5 স্কয়ার কিউ 5 ইন্টু 5 cos 60। তাহলে কত হয় দেখো তো, √5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 cos 60। তাহলে আসে আমার আনসার 8.66 নিউটন। তার মানে ওসি বরাবর প্রতিক্রিয়া বল কি, বাতাসের ধাক্কা দিচ্ছে পাখিটাকে, বাতাস পাখিটাকে ধাক্কা দিচ্ছে, মানে কত বল? এটা হচ্ছে 8.66 নিউটন বল। বুঝতে পারছো? এই এবার পরবর্তী প্রশ্নটা করব। পরবর্তী প্রশ্নটার জন্য একটু ভালো করে একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে? আমি চিত্রটা পরবর্তী প্রশ্নটা ছোট করে দিই। ওকে ভাইয়া, পরবর্তী প্রশ্ন থেকে একটু চিত্রটা একটু কেটে নিই, একটু ওয়েট করো। এই অংশটুকু একটু কেটে নিই, চিত্রটা একটু লাগবে, এটা ঠিক আছে, এই চিত্রটা লাগবে, এটা একটু আপাতত নিচে রাখি, তারপর ছোট করে দিই। এটা দেখো সিলেট বোর্ড 17তে আসছে, বুঝছো? এই আসো তুমি এটার দিকে তাকাও, বাকি এটার দিকে তাকাও, চিত্র একটু বড় করে দিলাম বোঝার জন্য। যে বললো, পরবর্তী প্রশ্ন আগে করি, বললো যে হচ্ছে ও এ বরাবর ধাক্কার পরিমাণ দ্বিগুণ করলে। আচ্ছা এটাকে না, এটা আগে ছিল কত? পি ছিল 5 নিউটন, বলো পি ছিল কত নিউটন? 5 নিউটন। কিউ ছিল কত নিউটন? কিউ ছিল 5 নিউটন, তাই না? এ বরাবর ছিল তো লব্ধি আর। বললো ও এ বরাবর ধাক্কার পরিমাণ দ্বিগুণ করলে পাখিটি কোন দিকে উড়বে, অর্থাৎ ধাক্কার পরিমাণ দ্বিগুণ, তার মানে এখন হচ্ছে কি 5 নিউটন না, এটাকে দ্বিগুণ করলে কত হবে? 10 নিউটন। তার মানে পি কে কি করতে বলছে বলতো? প্রশ্নানুসারে, ঠিক আছে, প্রশ্নানুসারে P equal to 2 into 5, that means
10 নিউটন করতে বলছে। আর কিউ কত থেকে যাবে? কিউ তো আছে 5 নিউটন, বুঝছো? এই তাহলে P10 হয়ে গেল Q5। তার মানে এতক্ষণ দুইটা সমানভাবে চলতেছে, তাই না? আর এখন হচ্ছে কি একটা বেশি একটা হচ্ছে কি কম। আমার কথা বুঝতে পারছো? ওকে, আমরা এই হাতটা একটু বেশি চালাচ্ছি আর এটা একটু কম। ক্লিয়ার? এই কোন দিয়ে ঘুরবো? এবার আসো, আমার কি বের করতে বলছে আলটিমেটলি জানো? আলটিমেটলি এখানে আমাদের দিক বের করতে বলছে। কি বের করতে বলছে? দিক। পাখিটা আপাতত দেখো তো এখানে একটা কম্পাস দিছে, উত্তর দক্ষিণ পূর্ব পূর্ব পশ্চিম। তাহলে বলো পাখিটা কোন দিকে যাচ্ছে? পাখিটা আমরা এখান থেকে বলতে পারি সে পাখিটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। কম্পাসটা দেখে বলতে পারো তাহলে পাখিটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। এখন কোন পাখাটা, অর্থাৎ এই পাখাটা বেশি যদি চালাই পাখি কোন দিকে ঘুরে যাবে সেটা আমরা বের করব। আসো চলো, আমাদের কি বের করতে হবে? থিটা। বলো থিটা। ধরে নাও, ধরে নাও পি এর সাথে যেটা বেশি বল প্রয়োগ করছো তার সাথে কোনটা ধরে নাও? থিটা। এবার আসো, থিটা আমরা আমরা কি জানি? থিটা কি জানি? থিটা সূত্র বলো। থিটা tan ইনভার্স। বলো যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল, তাই না? আসো অ্যাঙ্গেলটা কার সাথে? পি এর সাথে উঠছি। পি প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা। আলফা কত জানো? আলফা তো আগে বলে দিছিল, আলফা আগে বলে দিছিল 60 আছে। কিসে আছে? 60। আচ্ছা আলফা যদি 60 হয়, একটু কমন সেন্স কাজে লাগাতো। আলফা যদি 60 হয়, আলফা যদি 60 ছিল তাহলে বলো তো এই কোণটা কত? এই কোণটা 30। এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 30, যেহেতু সমানভাবে যাচ্ছে, তাই না? যেহেতু সমানভাবে যাচ্ছে তাই 30। এবার খুব খেয়াল করো, বসাও ভ্যালুগুলো বসাও। tan ইনভার্স কিউ কত? কিউ হচ্ছে 5 নিউটন। সাইন কত বাবা? সাইন আলফা কত ডিগ্রি? 60 ডিগ্রি। পি কত? 5 প্লাস কি কত? 5 cos 60। তাহলে বলো tan ইনভার্স ক্যালকুলেশন করো কত আসে রে? এই কত আসে খেয়াল করো। আচ্ছা দুইটা 5 কেন গাদা? একটা না tan হবে, এই একটা tan হবে তো বাবা, বলো কোনটা tan হবে? এটা tan হবে। বলো পি কত? পি tan না? পি tan এখানে লেখা আছে পি tan। তাহলে কত আসে দেখো তো। আসলো 19.10 বা 11, ঠিক আছে 19.11 ডিগ্রি। তার মানে থিটার মান পেয়ে গেছে 19.11 ডিগ্রি। তার মানে থিটাটা আগে থিটা ছিল কত? আগে থিটা ছিল 30। আগে থিটা ছিল 30। লব্ধি আর আগে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমার কথা বুঝছো? দেখো লব্ধি আর আগে পি এর সাথে 30 কোণ উৎপন্ন করছে। তাহলে এখন বলো, এখন লব্ধি আর, এখন বলো লব্ধি আর পি এর সাথে কত কোণ উৎপন্ন করছে? পি এর সাথে 19.11 কোণ উৎপন্ন করছে। তার মানে একটু চিন্তা করো, এখন কিন্তু লব্ধি আর এদিকে নাই, এখন লব্ধি আছে এদিকে। এখন লব্ধি কোন দিকে? লব্ধি হচ্ছে এদিকে, লব্ধি এ বরাবর। ঠিক আছে, এখন ও আরটা এখানে চলে আসলো, ও আর এখানে। এখন তার মানে আগে এ বরাবর ছিল, কিন্তু এখন ডানার একটা ধাক্কা বেশি বাড়াই দিছো, ও আর। বুঝতে পারছো? তাহলে এই কোণটা কত পাইছিলা? এই কোণটা এখন পাইলা কত? 19.11 ডিগ্রি। বুঝতে পারছো? তার মানে পাখিটা এখন আর সোজা যাচ্ছে না, পাখিটা পাখিটা মনে করো এভাবে যাচ্ছে, তো এবার থেকে এভাবে কাত হয়ে যাচ্ছে। তার মানে যখন ডানার ধাক্কা সমান ছিল তখন এভাবে যাচ্ছিল, ডানার ধাক্কা যখন বেড়ে দিচ্ছে তখন পাখিটা এভাবে চলে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছো? তো ভাইয়া যদি এখন একটু কষ্ট করে একটা পাখি আঁকতে যাই, মনে করো পাখিটা আঁকবো আমি, পাখি একটা আঁকি, তাহলে পাখিটা আসলে কিভাবে যাবে দেখো তো। দেখি পাখিটা
আমি পাখিটা আঁকার ট্রাই করতেছি, ঠিক আছে। ওকে, পাখি না হলে কিছু করার নেই, আমাকে এটা পাখিটা, ঠিক আছে, এটা পাখি, এটা পাখির লেজটা, ওকে, গেল পাখিটা। তাহলে খুব খেয়াল করো, খুব খেয়াল করো, এই খুব খেয়াল করো, দেখো, ঠিক আছে, পাখিটা আমি সাজা দিচ্ছি, ঠিক আছে, সুন্দর করে দিচ্ছি আর কি রে। পাখি কি হইলো বলো তো বাবা? পাখি সোজা থেকে এবার করে ঘুরে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছো? দেখি ক্যামেরার মধ্যে আসলে পাখিটা কেমন লাগতেছে। ওকে, কোনো সমস্যা নাই, ওকে, বুঝলেই হইলো। তার মানে পাখিটা বলতে পারি না, এখানে আরেকটা কথা বলতে, পাখিটা পূর্ব দিকের সাথে এই কোণে চলে যাচ্ছে। তাহলে এই কোণটা কত? তাহলে শুরুতে এই কোণটা ছিল কত? 30। এটা কত পাইছো? 19.11। তাহলে এই কোণটাকে আমি কি করব? 30 থেকে 19.11 বিয়োগ করো। তাহলে করো 30 বিয়োগ 19.11, তাহলে 10 পয়েন্ট কত আসে? 10.89। তার মানে আমি বলতে পারি পাখিটি পূর্ব দিকের সাথে 10.89 ডিগ্রিতে চলে গেছে, ঠিক আছে। তাহলে পাখিটি আমরা, তাহলে খেয়াল করো, এটা ছিল পি এর সাথে কোণ, এটা তাহলে আমি বলতে পারি আর পূর্ব দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? পূর্ব দিকের সাথে লোভ দিয়ে আর পূর্ব দিকের সাথে কোণ উৎপন্ন করছে। এখন তো আর এটা, এখন তো আর এটা না, 10.89 ডিগ্রি। দ্যাট মিনস এ বরাবর পাখি গেছে, পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণে পাখিটা গেল। তার মানে খেয়াল করো, তুমি যখন মনে করো সমান ডানা দিবা, সামনে আসতেছো, সামনে আসতেছো, সামনে আসতেছো, সামনে আসতেছো, সামনে আসতেছো, তুমি যখন কি ডানা একটা যাত্রা দিলা, এই যে চলে গেলাম, কথা বুঝতে, একটা ডানা যখন বেড়ে যাচ্ছে, দেখো একটা ডানা তখন আমি এভাবে করে ঘুরে যাচ্ছি, কথা বুঝতে পারছো? কিন্তু যখন সামনে সমান দিছিলাম তখন কি সামনে আসতেছি। আমার কথা বুঝছো? এই যাক, তুমি বিষয়টা বুঝতে পারছো, গেল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হইছো। তুমি যে বুঝতে পারছো এটাই তো অনেক। এবার আসো, এবার বলে এখানে একটা প্রশ্ন করছে, মানে যাক, চিত্র অনুযায়ী 15 কেজি বরের ঠেলা গাড়িকে একজন ব্যক্তি অনুভূমিকভাবে 10 নিউটন বল দিয়ে ঠেলছে এবং অপর একজন এটাকে একই সাথে টানছে। তো খেয়াল করো, চিত্র অনুযায়ী ধরো একজন হচ্ছে ঠেলতেছে, একজন দেখো, একজন হচ্ছে এ বরাবর ঠেলতেছে, এ বরাবর ঠেলতেছে, রাইট? আরেকজন হচ্ছে টানতেছে, যে টানতেছে ওকে দেখাই নাই, এমনি অবশ্য মনে করো, আর ঠেলতেছে। তাহলে কত কেজি বরের বস্তু? এম হচ্ছে 15 কেজি বরের একটা বস্তু, ঠেলা গাড়িকে একজন ব্যক্তি অনুভূমিকভাবে 10 নিউটন বলে টানতেছে। একজন ব্যক্তি অনুভূমিকভাবে, এই দেখো অনুভূমিকভাবে বলছে, অনুভূমিকভাবে বলছে মানে কি? এভাবে না, এভাবে টানতেছে, অনুভূমিকভাবে টানতেছে, টান না, ও সরি, খুব ভালোভাবে খেয়াল করো, একটু চিত্রটা আমি একটু এখানে আনি, চিত্রটা যেহেতু ইম্পর্টেন্ট, চিত্রটাকে একটু আঁকার ট্রাই করি ভাইয়া, চিত্রটাকে একটু আঁকার ট্রাই করি, কারণ প্রশ্ন মানে হচ্ছে কি, ফিজিক্স মানে হচ্ছে চিত্র, ফিজিক্স মানে হচ্ছে ম্যাথ, ম্যাথ মানে হচ্ছে চিত্র, বুঝতে পারছো? ওকে, এই যে ভালো করে বুঝো, এবার দেখো, এই আসো, এবার আমরা একটু দেখি। ওকে, আচ্ছা, তো হচ্ছে এখন দেখো 15 কেজি বরের বস্তু, তো খুব খেয়াল করো, বললো প্রশ্নটা পড়ো, বললো যে চিত্র অনুযায়ী একজন 15 কেজি বরের বস্তু বরের ঠেলা গাড়িকে একজন ব্যক্তি অনুভূমিকভাবে 10 নিউটন বলে ঠেলছে। আচ্ছা, ও ঠেলতেছে, দেখো ও খেয়াল করো, ও ঠেলতেছে, ও ঠেলতেছে বরাবর কত নিউটন বলে? 10 নিউটন বলে, বুঝছো? অপর একজন এটাকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানছে। তাহলে একজন এই বরাবর কি টানতেছে কত? 30 নিউটন বলে, কত? 30 ডিগ্রি কোণে, দেখো 30 ডিগ্রি কোণে টানতেছে, বুঝতে পারছো? এইবার বোঝা যাচ্ছে চিত্রটা, এতক্ষণ বোঝা যায় না, ঠিক আছে? এবার ভালো ভাই, প্রথম প্রশ্ন বলছে ঠেলার
ঠেলাটির উপর প্রযুক্ত লব্ধি বল কত? ঠেলাটির উপর প্রযুক্ত লব্ধি বল কত? অর্থাৎ ঠেলতেছো যে আর বস্তুটা সামনের দিকে যাচ্ছে, এর জন্য প্রযুক্ত লব্ধি বল কত? খেয়াল করো, এই যে তুমি যে টানতেছো, মনে করো এটা একটা বল, এফ বল মনে করো, ঠিক আছে? এই বলটা দুইটা অংশে ভাগ হবে, এদিকে হবে এফ কস 30 ডিগ্রি আর এ বরাবর হচ্ছে কি এফ সাইন 30 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে বলো বস্তু সামনের দিকে যাচ্ছে কত? 10 নিউটন। তাহলে বলো সামনের দিকে যাচ্ছে 10 নিউটন, এখানে এফ কস 30, তাহলে সামনে মোট বল কত? সামনে বরাবর সামনে দুইটা বল, একটা 10 নিউটন আর একটা হচ্ছে এফ কস 30। তাহলে সামনে মোট কত বলে যাচ্ছে? 10 প্লাস এফ কস 30 এ যাচ্ছে। এটা হচ্ছে সামনে যাওয়ার জন্য বস্তু অর্থাৎ ঠেলাটির উপর প্রযুক্ত লব্ধি বল। ঠিক আছে? এফ কত? এফ যেটা 30 পড়ছো না, তাহলে 30 cos 30 আর কি। তার মানে এখানে আমি মানটা বসাই, তাহলে সামনে যেতে লব্ধি বল, ঠিক আছে? আমি একটু দেখি ভিডিওটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সামনে যেতে লব্ধি বলটা কি? সামনে যেতে, আচ্ছা যাক একটু দাঁড়াও, ওয়েট। আচ্ছা তাহলে এই পাশে হচ্ছে ঠেলা আর ঠেলতেছে আর এই পাশে টানতেছে, এফ কস 30 এলো উপাংশে আমি ভাগ করে দেখাইছি। এবার তোমাকে বললো ঠেলাটির উপর প্রযুক্ত লব্ধি বল কত? ঠিক আছে, বললো প্রযুক্ত লব্ধি বল কত? খেয়াল করো, এই বলটা কত? 10 নিউটন। এটা এই ভেক্টরটা এখানে আঁকছি, এই ভেক্টরটা কত? 30 নিউটন না? এখন এই 30 নিউটনের এই ভেক্টরটাকে আমার এই জায়গায় আঁকতে হবে। 30 নিউটন এটাকে এভাবে আঁকে ফেলি 30 নিউটন। তাহলে বলো একজন ঠেলতেছে 10 নিউটন আর একজন টানতেছে 30 নিউটন। বলো দুইটা ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় আনছি, তাহলে বলো তো আমার কত কোণ? 30 ডিগ্রি। দেখেন এখানে 30 আছে না, এটাকে এখানে নিয়ে যাও অথবা এটা এখানে আনো এবং মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। তাহলে লব্ধি বল কত? লব্ধি বল হচ্ছে আর। তাহলে আর কিভাবে বের করবো? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 30। এখানে 10 নিউটনকে পি ধরো, 30 কে কিউ ধরো, ক্যালকুলেশন করো, একটা ভ্যালু পাবা। এটাই হবে আমাদের কি বল? এটাই হবে আমাদের লব্ধি বল। বুঝতে পারছো? এত নিউটন, তার মানে ঠেলা গাড়িটা টোটাল এত লব্ধি বলে সামনের দিকে যাচ্ছে। সো এটা একটু মানটা তুমি বের করে ফেলো, মানটা কত আসছে তুমি বের করে আমাকে জানাচ্ছ, আমি বের করে দিচ্ছি। পি কত? পি 10 নিউটন না, 10 স্কয়ার। আমি ফাস্ট করতেছি, আমাদের অনেক সময় লাগবে, ঠিক আছে? আমি ফাস্ট করতেছি কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। 2 × 10 × 30 cos 30, 38 পয়েন্ট, ওকে আসছে আমাদের আনসার আসছে 38.98 নিউটন। ঠিক আছে, এটা আসবে আনসার, খুব খেয়াল করো। এটা হচ্ছে দুইটা ভেক্টরকে স্থানান্তর করছে, যে লেকচার 4 এ পড়াইছিলাম শুরুর দিকে। ঠিক আছে, এটা মনে রাখবা। এরপরের প্রশ্নটা বলছে ঠেলাটির উপর বল প্রয়োগ করলে শুরু করার 2 সেকেন্ডে এটি অনুভূমিকভাবে 10 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। আসো এটাকে আমি আবারও একটু দেখি। আসো এবার আমরা এখানে আর কিছু লাগবো না, এগুলো আবার সব মুছে দিব। ঠিক আছে, খুব খেয়াল করুন, আমাদের এখানে ওকে আবার লাগবে। তো একটু ওয়েট করো সবাই, চিত্র তো এটা আবার একটু বুঝাইতে হবে তো। আসো আমি এটাকে আবার আনলাম, আবার বুঝো। ওকে আসো, আগে বুঝবো তারপর হচ্ছে ম্যাথটা করবো। বলছে ঠেলাটির উপর বল প্রয়োগ শুরু করার 2 সেকেন্ডে এটি অনুভূমিকভাবে 50 মিটার অতিক্রম করতে পারে। অর্থাৎ এরা যে ঠেলতেছে আরেকজন যে টানতেছে,
কি করতেছে, দ্রুত যাচ্ছে, 2 সেকেন্ডে 50 মিটার দ্রুত অতিক্রম করতে পারবে কিনা যাচাই করতেছে, মানে তোমাকে এস বের করতে হবে, রাইট। আবার একটু প্রশ্নটা একটু পরে আসি, বললো যে কি চিত্র অনুযায়ী 15 কেজি বরের, মানে এম হচ্ছে কত কেজি, এম হচ্ছে 15 কেজি, 15 কেজি বরের একটি ঠেলা গাড়িকে একটি ব্যক্তি অনুভূমিকভাবে 10 নিউটন, তার মানে এই ব্যক্তিটা অনুভূমিকভাবে 10 নিউটন বল প্রয়োগ করতেছে, ঠিক আছে। আরেকজন ব্যক্তি 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে, হ্যাঁ 30 ডিগ্রি কোণে, দেখো 30 ডিগ্রি কোণে 30 নিউটন বল টানতেছে, ঠিক আছে। এই এখন বললো যে হচ্ছে অনুভূমিকভাবে 50 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, প্রশ্ন এটা। আগে একটু বুঝে আসি, অনুভূমিক বরাবর যাওয়ার জন্য কোন বলটা কাজ করতেছে। চলো এই বলটাকে আমরা দুইটা অংশে ভাগ করি, যেটা 30 কোণে আছে দুটো অংশে, একটাই বরাবর আর একটা হচ্ছে বরাবর। তাহলে বলো এটা যদি 30 হয় এটা হবে এফ কস 30, আর এটা হবে কি এফ সাইন 30, বুঝছো। তার মানে অনুভূমিক ভাবে যাওয়ার জন্য দায়ীকে, মানে অনুভূমিক ভাবে যেতে দায়ী দুইজন, একটা হচ্ছে 10 নিউটন বল, এই 10 নিউটন বল, ঠিক আছে। এটাকে আমি একটা ভেক্টর বলতে পারি, মনে করো আচ্ছা 10 নিউটন বল, 10 নিউটন বল, এবং আরেকটা কে বলতো এফ কস থিটা, আর হচ্ছে এফ কস 30 ডিগ্রি, এফ কস 30 ডিগ্রি আমি ডিগ্রি লিখলি 30 কস 30। তাহলে অনুভূমিক ভাবে যাওয়ার জন্য দায়ীকে একটা 10 নিউটন আর একটা কে 30 কস 30। তাহলে বল অনুভূমিক ভাবে মোট বল কত, তাহলে অনুভূমিক ভাবে মোট বল কত, তাহলে মোট কত বলতো, মোট অনুভূমিক ভাবে বল কত 10 প্লাস 30 cos 30, তার এটা তার মানে অনুভূমিক বরাবর মোট বল, এটাকে আমি এফএক্স বলতে পারি, কি বলতে পারি এফএক্স, বুঝছো। এটাকে আমরা কি বলতে পারি এফএক্স। তার মানে এটা যেহেতু বের হয়ে গেছে, তাহলে আসো আমরা এটা বুঝতে পারলাম। আসো আমি এটা যেহেতু বুঝাই দিছি, তাহলে আমার এগুলা কিছুই লাগবে না। তার মানে বলো অনুভূমিক বরাবর মোট বল তুমি একটু আগে কি পাইলা, একটু আগে পাইলা হচ্ছে কি 10 প্লাস 30 cos 30, তার মানে অনুভূমিক বরাবর মোট বল Fx equal to 10 plus 30 cos 30 ডিগ্রি, বুঝছো। এবার বস্তুর ভর কত, বস্তুর ভর কত m 15 কেজি। তাহলে আমরা জানি কি, আমরা জানি এখান থেকে আমাদের ত্বরণটাকে বের করে নিতে হবে, যেহেতু ত্বরণ লাগবে, দূরত্ব বের করতে হবে না, s বের করতে হবে, আমাদের এখানে s বের করতে হচ্ছে, কারণ বলতে s ইকুয়াল টু কি জানি, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, ঠিক আছে। যেহেতু টাইম বলে দিচ্ছে 2 সেকেন্ড, আমার এখানে ইউ আদিবেগ কি ছিল, 0 ছিল, এ বের করতে হবে, এ বের করবো কি হবে, যেহেতু বল আছে আমরা জানি f ইকুয়াল টু m a, যেহেতু x অক্ষ বরাবর, তাহলে fx ইকুয়াল টু m a, x অক্ষ বরাবর বল, x অক্ষ বরাবর ত্বরণ, তার মানে আমাদের x অক্ষ বরাবর ত্বরণ লাগবে। তাহলে বলো তো fx ডিভাইড বাই কি m, fx কে একটু আগে বের করছি কত 10, এই 10 প্লাস 30 cos 30, এটা মানে কত, এটা মানে হচ্ছে 35.98, তার মানে আমি এখানে বসাতে পারবো, চোখ বন্ধ করে বসাতে পারবো fx মানে 35.98, বুঝতে পারছো 35.98। এবার m কত বলো, m কত, m হচ্ছে 15 কেজি, তাহলে 15 দিয়ে ভাগ দাও, ডিভাইড বাই 15, তাহলে পাচ্ছ হচ্ছে 2.39, ঠিক আছে। এত ms ইনভার্স 1, ms ইনভার্স 2 ত্বরণ পেয়ে গেছে। ত্বরণ পাওয়ার পর কি লাগবে, এবার হচ্ছে আমরা এটা তো আমরা জানি, ঠিক আছে, আমরা জানি, ঠিক আছে, আমরা জানি s ইকুয়াল টু ut প্লাস হাফ এর স্কয়ার, u0 ইনটু t প্লাস হাফ, a কত বলো তো, a একটু আগে পাইছো 2.39 ইনটু t, t কত, t বলছো 2 সেকেন্ডে 2 স্কয়ার, ঠিক করো তো
ইন্টু টু কত আসে টোটাল? আমি যদি একটু দেখি, ওয়েট, আমি আনসারটা একটু মিলাই। আনসারটা হচ্ছে 4.8 মিটার আসছে, 4.8 মিটার, ঠিক আছে, 4.8 মিটার। তার মানে 2 সেকেন্ডে সে অতিক্রম করলো মাত্র 4.8 মিটার। তার মানে বলো ভাইয়াকে, সে কি 50 মিটার অতিক্রম করতে পারলো? পারলো না। তাহলে কি 50 মিটার অতিক্রম করতে পারেনি, অতিক্রম করতে পারবে না। বুঝছো? এই ক্লিয়ার? না বুঝলে আবার ভালো করে দেখো, না বুঝলে আবার ভালো করে দেখো, ঠিক আছে? এই আসো, আমরা মোটামুটি আল্লাহর রহমতে কি কি শেষ করছি বলো তো? লেকচার 3, 4, 5 মিলে কিন্তু আমাদের ভেক্টরের 5টা সূত্র শেষ। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে সাধারণ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, উপাংশের সূত্র, ঠিক আছে? তো ওই সূত্রগুলো শেষ হয়েছে মানে কি, এবার তুমি ম্যাথ করবা, বেশি বেশি ম্যাথ করবা। ম্যাথ কিছু আমি করাই দিব, বিশেষ করে তোমরা রয়্যাল গাইডটা একটু ফলো করলে, রয়্যাল গাইডের ম্যাথগুলো খুব সুন্দর করে সাজানো আছে, ওগুলা করলে পারবে ইনশাআল্লাহ। তো এটা আমার মানে হচ্ছে, আমি চাই তুমি এই গাইডটাই সলভ করে, এখানে খুব সুন্দর করে গুছানো আছে, ঠিক আছে? এখন আমরা দেখব এই জিনিসটা একটু স্কিপ করে আসছি, এটা স্কিপ করে আসছি, আমি চাই না যে এটা ওখানে বুঝাবো, অর্থাৎ এতগুলো সূত্রের মাঝে বুঝাবো, তোমার ট্র্যাকটা আমি ভাঙতে চাই নাই। এটা দেখবা যে হচ্ছে কি ত্রিভুজ সূত্রের পরে এটাকে দেখবা। তো এই ত্রিভুজ সূত্রের পরে এটাকে আমি করি নাই, কারণ তুমি আবার বিরক্ত বোধ করবা। এখন গিয়ে করাবো। আসো, মনে রাখবা ভেক্টরের কিছু বীজগাণিতিক সূত্র আছে যেগুলো ভেক্টরের ধর্ম চিন্তা করে, ভেক্টর যোগের ধর্ম। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলোকে আমি কি বলতে পারি? ভেক্টর যোগের ধর্ম বলতে পারি। ভেক্টর যোগের ধর্ম মানে কি? আসো, ফার্স্ট ভেক্টর যোগের 3টা ধর্ম আছে। একটা হচ্ছে বিনিময় সূত্র, আরেকটা হচ্ছে বন্টন সূত্র, আরেকটা হচ্ছে সংযোগ সূত্র। তাহলে প্রথমটা হচ্ছে বিনিময় সূত্র। তাহলে তোমাকে যদি বলা হয় ভেক্টর যোগের কয়টি সূত্র, ভেক্টর যোগের ধর্ম কয়টি? 3টি। বলবে একটা হচ্ছে বিনিময় সূত্র। কি সূত্র? বিনিময় সূত্র। একটা বলবো হচ্ছে কি সংযোগ সূত্র। আরেকটা হচ্ছে বিনিময় সূত্র, সংযোগ সূত্র, আরেকটা হচ্ছে বন্টন সূত্র। তাহলে একটু দেখি বিনিময় সূত্রটা কি। দেখো বলতেছে বিনিময় সূত্রটা হচ্ছে প্রথমে এটা, a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, অর্থাৎ a প্লাস বি যে কথা, বি প্লাস এ কথা। যদি স্কেলার রাশির ক্ষেত্রে আমি বলি 3 প্লাস 7 কত? 10। আবার 7 প্লাস 3 কত? 10। বিনিময় মানে স্থান এক্সচেঞ্জ করছে। দেখো 3 এই পাশে চলে গেছে, 7 এই পাশে আসছে, তার মানে স্থান এক্সচেঞ্জ করলে এদের যেরকম মান চেঞ্জ হয় নাই, ঠিক ভেক্টর রাশিরও কি এভাবে মান চেঞ্জ হবে না। এটাকে বলা হচ্ছে বিনিময় সূত্র। তো এটা এক্সপেরিমেন্টালি যদি আমি তোমাকে প্রকাশ করতে চাই, তাহলে আসো একটু দেখাই। মনে করো এটা একটা ভেক্টর, তার নাম দেওয়া হচ্ছে এ ভেক্টর। কি ভেক্টর? ঠিক আরেকটা ভেক্টর দিই, ধরে নাও আরেকটা ভেক্টর দিই, ওকে, এটা, এটার নাম বি ভেক্টর। তাদের লব্ধি কোনটা ছিল? লব্ধি কোনটা ছিল বলো বাবা? লব্ধি ছিল এটা, তাই না? এটা ছিল লব্ধি, এটা ছিল আর, তাই না? এগুলো হচ্ছে ওই ত্রিভুজ সূত্রের সাহায্যে পাইছিলাম। তাহলে বলো একই বরাবর কি আছে, এ এবং বি আছে, তাহলে কি আর ইকুয়াল টু লিখতে পারে কি এ প্লাস বি। এবার একটু খেয়াল করো, সেম জিনিস, সেম জিনিস দেখো, এটা লিখলাম, ঠিক আছে, আর ওকে। এবার এ পাশে মনে করো আমি এটাকে নিয়ে গেলাম, এটাকে নিয়ে গেলাম, এ পাশে দিলাম, এটা দিলাম হচ্ছে বি ভেক্টর, এবং এখানে নিয়ে গেলাম হচ্ছে মনে করো এটা নিয়ে গেলাম। তাহলে ব্যাকে বলো তো, তাহলে সেম, এই আটটাকে জাস্ট এখানে নিয়ে গেছে, বি কিউ এগুলোকে নিয়ে যাচ্ছি,
তাহলে এটা হচ্ছে মনে করো এ, ঠিক আছে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, তাহলে হলো বি প্লাস এ ইকুয়াল টু কি আর। আমার কথা বুঝতে পারছো? তাহলে এই আর দুইটা সেম, দেখি চলো যেহেতু বলছি সেম তাদেরকে এক জায়গায় নিয়ে যাওয়ার ট্রাই করি। তো এখানে নিলাম, ঠিক আছে, আবার এ কে ধরো এখানে নিয়ে যাবো, চলো দুইটা আর একসাথে বসাইছি। তার মানে তুমি যখন এই পাশ থেকে হিসাব করবা তখন পাচ্ছ হচ্ছে এ প্লাস বি, আর যখন তুমি এ পাশ থেকে হিসাব করতেছো তখন পাচ্ছ কি বি প্লাস এ, এবং দুইটার ক্ষেত্রে কি বের হচ্ছে আর বের হচ্ছে, মানে এই একজনটাই বের হচ্ছে। তার মানে আমি বলতে পারি কি এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। তার মানে ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র মানে কি এ বি এর অবস্থানে বি এ এর অবস্থানে আসলে মানের কোনো বা লব্ধির কোনো পরিবর্তন আসবে না, লব্ধির দিকেরও কোনো পরিবর্তন আসবে না। তার মানে এ প্লাস বি করো বা বি প্লাস এ করো আর আর এ পাবা। বুঝছো? এই গেল বিনিময় সূত্র, বুঝলাম। এবার সংযোগ সূত্র। সংযোগ সূত্র কি বলো, যে এ প্লাস বি প্লাস সি যে কথা, এ প্লাস ব্র্যাকেটে বি প্লাস সি একই কথা। অর্থাৎ মনে করো 3 প্লাস 7 প্লাস 2 এটা যে কথা, 3 প্লাস 7 প্লাস 2 একই কথা। তাহলে এটা যোগ করলে 12 আসবে, এটা যোগ করলে 12 আসবে। এটা স্কেলারের ক্ষেত্রে ওর সাথে একবার বন্ধন তৈরি করছে, ওর সাথে একবার বন্ধন তৈরি করছে। ঠিক ব্যাক্টরে কিন্তু এটা মেনে চলে, ব্যাক্টরে এটাও মেনে চলে। এ প্লাস বি ব্র্যাকেট প্লাস সি যে কথা, এ প্লাস ব্র্যাকেট বি প্লাস সি একই কথা। তাহলে এটা প্রমাণ করবে কিভাবে? আচ্ছা এটা প্রমাণ করবো কিভাবে একটু দেখি। আর দুঃখিত, এটা একটু প্রমাণ করবো কিভাবে। প্রথমে ভাইয়া ভেক্টর রাখতে হবে তো, তাই না? একটা ভেক্টর রাখলাম, ঠিক আছে, আরেকটা ভেক্টর রাখলাম, আরেকটা ভেক্টর রাখলাম, ঠিক আছে। তাহলে দিলাম এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, আচ্ছা পি না এ বি সি দিই, তিনটা ভেক্টর না, যদি তিনটা উপাংশ এ বি সি, এ বি সি। ক্লিয়ার? এখন দেখো তো, তুমি খুব ভালোভাবে খেয়াল করো। দেখো সেম এই দুইটা জিনিসকে আমি একসাথে এখানে লিখবো। সেম এই জিনিসটাকে আমি একটু কপি করে এর পাশে নিয়ে আসি। এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে, এদের সবারই কালারটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। এই তিনজনের কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু ভালো করে দেখো। প্রথমে আমি ওর ক্ষেত্রে একটু দেখি, ওর ক্ষেত্রে দেখো এটা যোগ করলাম, ঠিক আছে, এটা যোগ করলাম, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে কি পাচ্ছি বলো তো, বলো ভাই, এটা এ এটা বি, যোগ করলে কি পাচ্ছি এ প্লাস বি, আর এটা কি সি। তাহলে এবার লব্ধি কি হবে, লব্ধি এটা, এখন লব্ধি এটা, লব্ধি এটা। তাহলে দেখো তো, তাহলে এ প্লাস বি এর সাথে কে যোগ, ধরো এই দুজনের, ধরো এই পুরোটা এই এটা ত্রিভুজ চিন্তা করো, এটা ত্রিভুজ চিন্তা করো। তাহলে মনে আছে এটা কে এ প্লাস বি, এটা কে সি, তার মানে আমি বলতে পারি না এ লব্ধিটা হবে এ প্লাস বি ব্র্যাকেট সি, এ প্লাস বি বাহুটা সি এ বাহুটা, এটা হচ্ছে লব্ধি। এবার আসলে উল্টা করে বলি, এবার আমরা কি করব, এটা একটু যোগ করে দিই। তাহলে কি পাচ্ছ, তাহলে বলো এ পাশে বি, বলো এটা কে, এই অংশটুকুর জন্য বলো এটা বি এটা সি, তার মানে এটা কি পাচ্ছ, এটা হচ্ছে এটা পাচ্ছ বি প্লাস সি। বুঝছো? এর সাথে তুমি এবার তিনটা ভেক্টর যোগ করে দিই, দ্যাট মিন্স হচ্ছে কি, মনে করো হচ্ছে এটা এই বিন্দু থেকে এটা যোগ করে এটা লব্ধি। তার মানে এবার তুমি বলো এই অংশটুকুতে, এই অংশটুকুতে বলো, ঠিক আছে, এটা এ এটা বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তুমি একটু দেখো এই এই লব্ধিটাকে তুমি পাশে আনো, আবার এখানে লব্ধিটাকে তুমি পাশে নিয়ে যাও, একটার পর একটা বহা, দুইটা কিন্তু সেম জিনিস, একটার পর একটা বহা দাও, দুইটা কিন্তু একদম সেম জিনিস। বুঝছো? ক্লিয়ার? বলো
দুইটাকে পাশাপাশি রাখি, দুইটা একদম সেম দিকে আছে, সেম হয়ে আছে না? তার মানে এটা যে কথা এটা সেম কথা। তার মানে দুইটা যদি সেম হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি, অবশ্যই a প্লাস বি ভেক্টর সি যে কথা, এটা যেহেতু আর আসছে তাহলে এটাও কি আর মনে করো, তার মানে দুইটা আর সেম, তাহলে লিখতে পারি a প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই দুইটা সেম কথা। বুঝছো? তার মানে দেখো ব্র্যাকেট চেঞ্জ হলো, লব্ধি কি থাকবে, একই থাকবে, লব্ধির কোনো কি আসবে না, পরিবর্তন আসবে না। ঠিক আছে, আমি হাসতেছি বুঝছো, তাই দুঃখিত, কারণ ভিডিওটা 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, আল্লাহর রাস্তা মাপ চাই। ঠিক আছে, করো করো বাবা করো, কারণ হচ্ছে কিছু করার নাই, টপিক টপিক হচ্ছে শেষ করতে হবে, এত টপিক ভেক্টর তুমি ভালো করে পড়ো, দরকার ভেঙে ভেঙে পড়ো, 2 ঘন্টা 45 মিনিট ভাগ করো, সমস্যা নাই। ঠিক আছে, এই আচ্ছা যাই হোক, কারণ বেশি লেকচার করে দিলে আবার তোমার করতে ইচ্ছা করবে না, তাই বড় করে দিচ্ছে আর কি। গেল, তার মানে এটা বুঝতে পারছো, এটা সংযোগ সূত্র বা কি অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। এরপর আসে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। দেখো এটা তো কমন সেন্স, এম এর সাথে গুণ করে দাও, এম বি এর সাথে গুণ করে এম এ প্লাস এম বি হবে, তাই না? এভাবে মনে করো এ প্লাস বি, 2 গুণ করে দিছো 2a প্লাস 2b, তো এটা ভেক্টর মেনে চলে কিনা, স্কেলার তো মেনে চলে, ভেক্টর মেনে চলে কিনা সেটা দেখি, এটা সূত্রের সাহায্যে প্রমাণ করতে হবে। দেখি বলো, এটা একটা ভেক্টর দিলাম, এটাকে বললাম ভাইয়া এ ভেক্টর, এটাকে একটা ভেক্টর দিলাম, এটাকে বললাম ভাইয়া বি ভেক্টর, কি ভেক্টর, বি ভেক্টর। তাহলে বলতো ওর লব্ধি কি হবে, তাহলে লব্ধি আঁকার জন্য আমার কি আঁকতে হয় বলো, লব্ধি আঁকার জন্য আমার সামুদ্রিক আঁকতে হবে, রাইট? সামুদ্রিক আঁকি, তাহলে বলো তো ভাইয়া এই দুইজনকে আমি কি বলতে পারি, ধরো এটা একটু অ্যাশ কালার দিয়ে, ঠিক আছে? লব্ধি কোনটা, লব্ধি হচ্ছে এটা, এই যে লব্ধি, বুঝছো? তাহলে এটাকে আমি বলতে পারি কি, এটাকে আমি বলতে পারি মনে করো আর, ঠিক আছে, এটা কি বলতে পারি আর। এবার একটা কাজ করি, এর মানটা দ্বিগুণ করে দিই, এর মান দ্বিগুণ করে দিব, দেখো এর মান দ্বিগুণ যদি করে দাও তাহলে একটু বড় করে দাও, দ্বিগুণ করে দিলাম, দ্বিগুণ করলাম, ঠিক আছে? আবার এই বি এর মানটা কি করে দিলাম, দ্বিগুণ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা দ্বিগুণ করে দিলাম, দেখো দ্বিগুণ করার পর কি হয় দেখো, আমি এটাকে এ পাশে করে আঁকি, এটাকে ঠিক এ পাশে দ্বিগুণ করে দিলাম, দ্বিগুণ করার পর তাহলে আমি নতুন ভেক্টর টেবিল করে টানি, তাহলে এটা হয়ে গেল, এখন নতুন যেটা আঁকছি দ্বিগুণ করে দেওয়ার পর, আগে ছিল এ, দ্বিগুণ করে তার মানে এটাও এ, তার মানে হয়ে গেল 2a, আগে এটা বি ছিল এটাকেও বি করে দিলাম, তার মানে হয়ে গেল কি টোটাল যে ভেক্টরটা এটা হয়ে গেল কত, 2b, এ 2a 2b। এবার সামান্তরিক আঁকা, আবার লব্ধি বের করতে হবে, আঁকো আঁকো, ঠিক আছে? দেখি এটাকে একটু কালার চেঞ্জ করে দিই, এবার লব্ধি আঁকো, দেখি বলতো লব্ধি আঁকো তো, লব্ধি কি হবে, এখান থেকে শুরু করে এটা লব্ধি, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে, এটা পুরোটা এখন হচ্ছে কি, এটা পুরোটাকে আমি লব্ধি বলতে পারি। একটু কমন সেন্স খাটাতো, একটু আগে এটা এটা কি ছিল, এটা ছিল আর, ঠিক আছে? এটার কালারটা আমি মনে করি একটু চেঞ্জ করে দিই, মনে করো এটা। আবার একটা জিনিস খেয়াল করো, যখন তোমার ভেক্টর বড় হয়ে গেছে তখন দেখো তো একটা জিনিস, মজার জিনিস দেখো তো, এই জিনিসটা সেম টু সেম এখানে চিন্তা করো, দেখো এটাও খেয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, তার মানে তুমি যখন ভেক্টর দ্বিগুণ করে দিছো লব্ধিও খেয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, বুঝতে পারছো? তার মানে এখন হয়ে গেল কি, এখন আর নাই, এখন হয়ে গেল 2r। তার মানে আগে যখন এ ছিল তখন বি ছিল, আগে এ যখন ছিল বি যখন ছিল তখন আর, যখন দ্বিগুণ করে দিছ 2a 2b করে দিছ তখন লব্ধি হয়ে গেছে কি 2r, বুঝতে পারছো? তার মানে বলতে পারি না প্রথমে ছিল a প্লাস বি ইকুয়াল টু কি আর, তাই না? এখন যখন 2 গুণ করে দিছি 2a প্লাস বি 2r হয়ে গেছে, তার মানে কি 2a প্লাস 2b হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছো কি পারো নাই? তার মানে এখানে বলা হয় তুমি যখন 2 গুণ করে দিবা তাহলে তার মানে কি উপাংশগুলো দ্বিগুণ হলে লব্ধিও কি যাবে, দ্বিগুণ হয়ে যাবে। a প্লাস বি মানে কি বলো না, এখান থেকে আমি লিখতে পারি না বলো তো, a প্লাস বি মানে কি আর, তাহলে এম আর ইকুয়াল টু এম এ প্লাস
এমবি। তার মানে কি বোঝাচ্ছে, তুমি লব্ধি যখন দ্বিগুণ হয়ে গেছে তখন তার উপাংশগুলো দ্বিগুণ হয়ে যাবে, বুঝছো? আর লব্ধি যখন আর ছিল তখন এ প্লাস বি ছিল। এ বি দুই দ্বিগুণ করছো, লব্ধি কি হয়ে গেল? দ্বিগুণ হয়ে গেল। এটা তুমি আশা করি বিষয়টা বুঝতে পারছো। ক্লিয়ার গেল? এই যে এই ভেক্টর যোগের কয়েকটি ধর্ম, এই ধর্মগুলোকে মুখস্থ রাখতে হয়। তাহলে তোমাকে যদি বলা হয় ভেক্টরের কয়টি ধর্ম, তুমি বলবা তিনটি ধর্ম। কয়টি ধর্ম? তিনটি। সংক্ষিপ্তভাবে মনে রাখতে পারবা 20 বন্টন। বি মানে হচ্ছে বিনিময় সূত্র, স মানে হচ্ছে সংযোগ সূত্র, আর বন্টন মানে হচ্ছে কি? বন্টন সূত্র। 20টা বন্টন করে দাও, 20 বন্টন করে দাও, ঠিক আছে? 20 বন্টন, বিনিময়, সংযোগ, বন্টন, এগুলা এমসিকিউতে 100% আসবে, এমসিকিউতে 100% আসবে, ঠিক আছে? এই, তাহলে এটা বুঝতে পারছো। এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আসলে আমি করিনি, এটা একটু করাই দিই, ঠিক আছে? চলো। আচ্ছা, ভিডিও বড় হয়ে গেছে, এটা করবো না, এটা পরে করবো, বুঝছো? তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত। তাহলে আর বেশি বেশি করে ক্লাসগুলো করবা, প্রয়োজনে ভেঙে ভেঙে করো। আল্লাহ হাফেজ।